আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের সেই ট্রানজিস্টর নিয়ে আমাদের কয়েকদিন চলে গেল এবং আরও চলতে থাকবে। আসলে এই জিনিসগুলো অনেকের কাছে অনেক বেশি টাফ, আমি একটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি। আর এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটের কনসেপ্ট আর কি। তো এক্ষেত্রে অনেকেরই অনেক বেশি ঝামেলা মনে হয়, ওই কারণে আমি একটু টাইম দিয়ে হলেও যাতে তোমাদের কাছে ইজি মনে হয় ওরকম করার চেষ্টা করতেছি। তো আমি প্রথমে তোমরা জয়েন করতে করতে যারা জয়েন করে না তাদেরকে একটু মেনশন করে দাও। জয়েন করতে করতে আমি বোর্ডে কিছু লিখে নিই যাতে করে আমার খুব ইজিলি আমি তাড়াতাড়ি বুঝাইতে পারি। এরপরে আজকে হচ্ছে আমরা থিওরিটিক্যাল কনসেপ্ট আমরা কিছু পরে পড়াবো। মানে হচ্ছে ট্রানজিস্টরের মধ্যে আমরা যে তোমার ট্রানজিস্টর পড়তেছি, এই ট্রানজিস্টরের মধ্যে আমাদের কিছু জিনিস আছে আরও থিওরিটিক্যাল বলতে গেলে, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে পড়াবো। তো ওইখানে ম্যাথমেটিক্যাল অনেকগুলো টার্ম আছে, তো আমরা আজকে হচ্ছে ম্যাথমেটিক্সের দিকে জোর দিব, অর্থাৎ আমরা আজকে কিছু ম্যাথ করা শিখবো, এরপর আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো। সো শুরু করি। আমি প্রথমে কিছু লিখে নিই, তারপর হচ্ছে তুমি বাকিগুলো বলবা। আর তার আগে আমাকে বলো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা কনফার্ম করো। আর আমি একটু কাজ করি যে এখানে কিছু লিখি যাতে তাড়াতাড়ি হয়, আমি দেখে তাড়াতাড়ি লিখে ফেলি, না হয় আবার চিন্তা ভাবনা করে ড্র করতে হবে। চিন্তা ভাবনা করে ড্র করার এখন সেই টাইমটা নাই, আমরা সরাসরি ড্র করে ফেলি।
তো এখানে কেন 180 ডিগ্রি দশা পার্থক্য হয় সেটা আমরা আজকে বলছিলাম। তো তোমাদের এটা বই থেকে রিডিং করতে গেলে একটু এলোমেলো হয়ে যাবে, ওই কারণে বইয়ের কথাটাকে আমি টেকনিক্যাল টার্মে এখানে আগে ফুটাই তুলি, দেন হচ্ছে ওইটা দিয়ে আমি বুঝাবো, তোমাদের তাহলে মনে রাখতে সুবিধা হবে। মানে আমিও টেকনিক্যাল কিছু কথা এখানে লিখে রাখবো, মানে বইয়ের জিনিসটাকে সংকেত আকারে লিখবো, তাহলে আমাদের মনে থাকবে ভালো। মনে রাখার সুবিধার্থে আমি এটাকে একটু টেকনিক্যালি এটাকে চার্ট করতেছি, মানে তোমার বইয়ের জিনিসটাকে আমি এখানে টেকনিক্যালি উপস্থাপন করতেছি। তাহলে আমি একবার জিনিসটা লিখে ফেললে দেন হচ্ছে এবার তোমাকে আমি বুঝাই দিব, এরপর তুমি বইয়ের পড়াটা পড়লেও বুঝবা, না হয় এখন তোমার মাথার উপর দিয়ে যাবে।
এবার আসো আমরা বোঝানোর চেষ্টা করি। ওকে, আমাকে বলো যে সবকিছু ক্লিয়ার কিনা, সাউন্ড ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। ওকে, যেহেতু ক্লিয়ার তাহলে আমরা শুরু করি। আচ্ছা আমরা শুরু করি। দেখো মেইন কথাগুলো একটু খেয়াল করে দেখো। আমরা আস্তে আস্তে তোমাদের ট্রানজিস্টরটা আমি তোমাদেরকে এমনভাবে পড়াইছি যাতে করে তুমি এটাকে খুব ইজিলি নিতে পারো। এরপর আমরা আস্তে আস্তে একটু হালকা কমপ্লেক্সিটি দিয়ে যাবো, সেটা আরও পরে। তো আমরা প্রাথমিকভাবে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকে একটু খেয়াল করো। তো প্রথম কথা হচ্ছে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো আমাদের ট্রানজিস্টরের যে কানেকশনটা সেটা হচ্ছে আমাদের তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে কমন এমিটার, আর একটা হচ্ছে কমন বেস, আর একটা হচ্ছে কমন কালেক্টর। তো এই তিনটার মধ্যে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে কমন এমিটারটা, যেটা আমাদের কাজে লাগে কমন এমিটার মানে হচ্ছে সাধারণ নিঃসারক। এই যে আমরা বললাম আমাদের ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করি, অ্যাম্পলিফায়ার হিসেবে কিন্তু আমরা সাধারণ নিঃসারকটাকে সবচেয়ে বেশি ইউজ করি, কারণ আমরা বলছিলাম এটা সবচেয়ে বেশি কার্যকরী। এবং এই সাধারণ এমিটারের ক্ষেত্রে দেখা যায় ইনপুট এবং আউটপুটের অ্যাম্পলিফিকেশন বা বিবর্ধন হয়, কিন্তু ইনপুটে যখন পজিটিভ আউটপুটে তখন নেগেটিভ, ইনপুটে যখন নেগেটিভ আউটপুটে তখন পজিটিভ, মানে হচ্ছে এটা উল্টে যাচ্ছে, 180 ডিগ্রি দশা পার্থক্য হচ্ছে। মনে রাখা জরুরি এই যে 180 ডিগ্রি দশা পার্থক্য এটা শুধু কমন এমিটারে হয়, বাকি দুইটার ক্ষেত্রে হয় না। কথা ক্লিয়ার কিনা দেখো, এটা মনে করি না সবার ক্ষেত্রে হয়। আমার এই দশা পার্থক্য কার ক্ষেত্রে হয়? শুধুমাত্র কমন এমিটার। আর আমরা অ্যানালাইসিস করব এই কমন এমিটার নিয়েই, কারণ এটাই আমাদের সবচেয়ে বেশি কার্যকরী। আরেকটা কথা হচ্ছে ভাইয়া, যদি আমার এই যে আপনি কানেকশনগুলো দিয়েছেন, কানেকশনগুলো যদি আমি চেঞ্জ করে দিই, যেমন আপনি তো এটাকে ফরওয়ার্ড বায়াসে রাখলেন, এটাকে রিভার্স বায়াসে রাখলেন, তাহলে এটাকে ফরওয়ার্ড রাখলেন, এটাকে রিভার্স রাখলেন। আমি যদি এটাকে ফরওয়ার্ড রাখি, এটাকেও ফরওয়ার্ড রাখি, আমি যদি এটাকে রিভার্স রাখি, এটাকেও রিভার্স রাখি, আমি যদি এটাকে রিভার্স রাখি, এটাকে ফরওয়ার্ড রাখি, তাহলে কি হবে? হ্যাঁ, সেই জিনিসটা জানার জন্য আমাদের আরো দুইটা ক্লাস ওয়েট করতে হবে, কারণ হচ্ছে সুইচ হিসেবে ট্রানজিস্টরের একটা ইউজ আছে, ব্যবহার আছে, সেটা পড়ানোর সময় আমরা এই জিনিসগুলো পড়াবো। এখানে আমাদের কিছু কথা আছে, স্যাচুরেশন, কাট অফ, এই ধরনের কথাগুলো তোমরা এখনো বুঝবা না, সুইচে গেলে আমরা বুঝবো। তার আগে আমরা যা জেনে রাখবো এই ট্রানজিস্টরের শুধুমাত্র এই কনফিগারেশনে সেটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, মানে এটাকে যদি তুমি ফরওয়ার্ড আর এটাকে রিভার্সে রাখো তাহলে এটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। এবার আসো, তোমাকে আরেকটা জিনিস আমি বলছিলাম সহজে বোঝার জন্য কিভাবে আমি কানেকশনগুলো দিব। তবে বস্তুত পক্ষে আমাদের যে ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরটা কিভাবে সৃষ্টি হয় দেখো। মনে করো আমাদের এটা হচ্ছে এনপিএন। এনপিএন কিভাবে তৈরি হয়? একটা এনপিএন ট্রানজিস্টর কিভাবে তৈরি হয় দেখো। একটা এনপিএন ট্রানজিস্টর তৈরি হয় এভাবে, একটা এন টাইপ একটা পি টাইপকে আমরা রাখলাম, আর একটা এন টাইপ পি টাইপকে রাখলাম। এই দুইটাকে যদি আমরা একসাথে করি, এই দুইটাকে যদি আমরা একসাথে করে দিই, এই যে এটার এই প্রান্ত এটার এই প্রান্ত আমরা আলাদা রাখলাম, এই দুইটাকে একসাথে করে এখান থেকে একটা টার্মিনাল বের করব। এটা হচ্ছে মেইন বেসিকটা। তো এই দুইটাকে যদি আমরা মিক্স আপ করে দিই তখন জিনিসটা এরকম হয়ে যায়, এন পি এন। ওই কারণে আমরা দেখি এদিকে একটা টার্মিনাল, এদিকে একটা টার্মিনাল, এদিকে একটা টার্মিনাল। অ্যাকচুয়ালি আমরা যে সম্মুখী বিমুখী বলি, সম্মুখী বিমুখী হয় হচ্ছে এই যে এন পি, এই যে পি এন, এই দুইটার মধ্যে। তো আমাদের এখানে বস্তুতপক্ষে আমার কাছে অন্যরকম মনে হলেও আজকে জিনিসটা আমি আর একটু অন্যভাবে ক্লিয়ার করে দিই। এতদিন তোমার সহজের জন্য আমি টেকনিক্যালি বলছি, আজকে প্র্যাকটিক্যালি বলি। প্র্যাকটিক্যালি বললে এটা এনপিএন ট্রানজিস্টর, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। ভালো করে খেয়াল করে দেখো, এই এনপিএন ট্রানজিস্টরের ফিটা কিন্তু ঠিকই আমার পজিটিভের সাথে লাগানো আছে, ফিটা পজিটিভ, আর তার পাশে এই যে এখানে আমার এনটা, এই এনটা কিন্তু লিটারেলি এই এনটা কিন্তু নেগেটিভের সাথে লাগানো আছে। এখন আমাদের যে এনটা, এই এনটা দেখো এই যে লিটারেলি আমাদের কিসের সাথে লাগানো আছে? নেগেটিভের সাথে।
এনটা আমার নেগেটিভের সাথে লাগানো। তাহলে আমাদের এই জায়গায় যখন চিন্তা করি তখন ফিটা পজিটিভের সাথে এনটা নেগেটিভের সাথে, এর মানে হচ্ছে সে সম্মুখী আছে। আর যখন আমি বহির্মুখী চিন্তা করতেছি, দেখো আমাদের এখানে এন যেটা, এই এনটা কিন্তু আমাদের কিসের সাথে আছে? পজিটিভের সাথে আছে। এই এনটা আমার পজিটিভের সাথে আছে। তাহলে আমাদের এখানে একটু ভালো করে খেয়াল করে দেখি, আসলে এখানে আমাদের অনেক কাহিনী হয়, তো আমরা সেই কাহিনীগুলো পরে জানবো। আগে আমরা এই জিনিসটা জানি, ভাই আমি যখন ঠিক এই সিচুয়েশন রাখি, কমন এমিটারে আমরা এভাবে কানেকশন দিই, এই কানেকশন দেওয়ার পর এখানে মাথায় রাখবা যেটাকে আমরা, ভালো করে খেয়াল করো, যেটাকে আমরা কমন রাখবো এটা সবসময় গ্রাউন্ডেড হয়। এটাকে আমরা কি বলি? গ্রাউন্ড। গ্রাউন্ড মানে কত ভোল্ট? 0 ভোল্টেজ। তাহলে এই যে আমাদের কোন একটা ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের যেটা কমন থাকে, এই কমনটাকে আমরা অলওয়েজ কি করে রাখি ভাইয়া? এই কমনটাকে আমি অলওয়েজ গ্রাউন্ড করে রাখি। গ্রাউন্ড মানে কি? 0 ভোল্টেজ। গ্রাউন্ড মানে কি? 0 ভোল্টেজ। এটাকে অলওয়েজ আমি গ্রাউন্ড করে রাখি। আমার ইনপুট এবং আউটপুট এটার উপর ডিপেন্ড করে না, ইনপুট ডিপেন্ড করে এইটার উপর, আউটপুট ডিপেন্ড করে এটার উপর। ইনপুটের রোধ হচ্ছে এটা, আউটপুটের রোধ হচ্ছে এটা। ইনপুটের প্রবাহ হচ্ছে এটা, আউটপুটের প্রবাহ হচ্ছে এটা। ইনপুটের সিগন্যাল হচ্ছে এটা, আউটপুটের সিগন্যাল হচ্ছে এটা। ইনপুটকে বায়াসিং করছে, ইনপুটকে বেস, বেসকে বায়াস করছে কে? এই ব্যাটারিটা, এটার নাম হচ্ছে বিবিভি। এই বি মানে হচ্ছে ভোল্টেজ। আমাদের বিবি বলতে আমরা বুঝাচ্ছি, যখন ডাবল দিয়ে আমরা সাধারণত মিন করি, বায়াসিং এর ক্ষেত্রে আমরা এভাবে দিই। এটা দ্বারা বুঝাচ্ছে বি কে বায়াস করছে, আর এটা দ্বারা বুঝাচ্ছে সি কে বায়াস করছে। এই যে সি, এই সিটাকে বায়াস করছি। আর যেটা মাঝখানে আমাদের এমিটার, এই এমিটারটাকে তো আমরা 0 ভোল্টের লাইনের সাথে লাগাই দিলাম। অর্থাৎ আমরা এটাকে অলওয়েজ গ্রাউন্ডেড করে রাখি। কি করে রাখি? গ্রাউন্ডেড মানে 0 ভোল্ট করে রাখি। এতটুকু আমরা বুঝছি কিনা বলো? এই কথাগুলো মাথায় ঢুকছে কিনা বলো? এগুলো হচ্ছে আমাদের প্রথম প্রাথমিক কথাবার্তা। অন্তর্ভূমিক অ্যাম্প্লিফায়ারটা আজকে হালকা বলেন, গত ক্লাসে তো আমাদের অনেক গভীরভাবে বলা হয়েছে। ওকে, তাহলে একটু খেয়াল করো এখানে, তাহলে আমাদের মেইন যে কথাগুলো বলবো, কথাগুলো একটু খেয়াল করো। হ্যাঁ, কথাগুলো খেয়াল করি। তো দেখো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো এই জিনিসটা। আসলে তোমাদের এখানে বইতে যেভাবে দিছে এই জিনিসটা, তোমাকে আরেকটা জিনিস কথা বলে রাখি, চলতরিৎ তোমাদেরকে পড়াইছিলাম, সেই চলতরিতে তোমাকে কিরশফের 2টা সূত্র পড়ানো হয়েছিল। একটা হচ্ছে আমাদের কিরশফের প্রবাহের সূত্র, আর একটা হচ্ছে ভোল্টেজের সূত্র, জাংশন উপপাদ্য, আর একটা হচ্ছে আমাদের কি, আমি তো ভুলে গেছি, একটা হচ্ছে জাংশন উপপাদ্য, আর একটা কি না, ভুলে গেছি নাকি? একটা জাংশন, আর একটাকে আমরা কি উপপাদ্য বলছিলাম? কমেন্টে বলো না। আরে ভুলে গেছি, আর বই দেখতে হচ্ছে, আমার মেমোরি এত শর্ট কেন? হ্যাঁ, একটা লুপ উপপাদ্য, লুপ 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 মনে পড়ছে। একটা হচ্ছে জাংশন, আর একটা হচ্ছে লুপ উপপাদ্য। ওই জাংশন এবং লুপ উপপাদ্য এখানে করতে হবে। এখানে তুমি এই যে এটা একটা জাংশন না, এটা একটা জাংশন না, জাংশন উপপাদ্য করতে পারবা। এটা একটা জাংশন না, জাংশন উপপাদ্য করতে পারবা। এটা একটা লুপ না, লুপ উপপাদ্য করতে পারবা। এটা একটা লুপ, লুপ উপপাদ্য করতে পারবা। এটা পুরোটা একটা লুপ, লুপ উপপাদ্য করতে পারবা। এই জাংশন এবং লুপ উপপাদ্য এখানে অ্যাপ্লাই করে প্রচুর ম্যাথ করা যায়, যেগুলো আমাদের আসতে পারে। হ্যাঁ, বিশেষ করে এই ধরনের ম্যাথগুলো ইঞ্জিনিয়ারিং এ বেশি আসে, কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ আমরা যা করাচ্ছি, তোমরা যদি ভবিষ্যতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো, তাহলে এই জিনিসগুলো তোমরা ইঞ্জিনিয়ারিং এর শুরুতেই তোমরা বেসিক ইলেকট্রনিক্সে এগুলো পড়বা। যদিও সব ইঞ্জিনিয়ারদেরকে এগুলোই পড়তে হয়, কারণ শুরুতে ইলেকট্রনিক্সের বেসিকগুলো ক্লিয়ার না করলে কোনো ইঞ্জিনিয়ারিং পড়া যায় না। সব ইঞ্জিনিয়ারিং এ সবকিছুই লাগে। ওকে, আচ্ছা এবার আসো, তাহলে আমি তোমাকে মেইন কথাগুলো বলি, আর সিম্পল কথাবার্তা দেখো, আমাদের খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তো এগুলো আসলে আমাদের বলতে হলে খুব অন্যভাবে বলতে হয়, যে আমাদের এখানে আরো অনেক কারসাজি আছে। তো আপাতত আমরা এটা বলবো হচ্ছে একেবারে সিম্পল মেথডে। হ্যাঁ, একেবারে সিম্পল মেথডে বলবো। তো সিম্পল মেথডে যদি আমরা বলি, মেথডটা একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা কি কি বলতেছি একটু দেখো। আমার এখানে যে আউটপুটটা, এই আউটপুটটা ডিপেন্ড করে কার কার উপর? এই যে আউটপুট দেখো, একটা হচ্ছে কালেক্টর আর একটা হচ্ছে এমিটর। এই কালেক্টর এবং এমিটরের মধ্যে ভোল্টেজ বিভবের যে পার্থক্য, এটা মেইনলি আমার আউটপুটে শো হচ্ছে। কিন্তু মেইন হচ্ছে এখানে এই কালেক্টর এবং এমিটরের মধ্যে একটা বিভব পার্থক্য, এটাকে আমরা বিসিই বলি, কালেক্টর এমিটর বিভব পার্থক্য। বিসিই বলতে আমরা বুঝি কালেক্টরের এই পয়েন্টটা এবং এমিটরের এই পয়েন্ট, এই দুইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য, এটা আমরা বিসিই দ্বারা প্রকাশ করি। ওকে, তো এবার একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে কয়টা জিনিস আছে। আউটপুট লুপটা যদি তুমি খেয়াল করো, আউটপুট লুপে একটা বিসিই আছে, আর এখানে একটা আমাদের
এই যে আমাদের আউটপুটের জন্য এখানে আমরা একটা ডিভাইস ইউজ করি আমাদের এটাকে অসিলোস্কোপ বলা হয় সাধারণত, আমাদের ডিভাইসটার নাম সেটা বলার তোমার দরকার নেই। এই যে আমাদের এই ডিভাইসটা তার হচ্ছে রোধ হচ্ছে এটা, আর আমরা বায়াসিং ভোল্টেজ দিছি হচ্ছে বিসিসি। এখন একটু খেয়াল করে দেখো, এখানে আসলে ইকুয়েশন দিয়ে এগুলো প্রুভ করতে হয়, কারণ তুমি থিওরিটিক্যালি পড়ার ইকুয়েশন দিয়ে পড়ার মতো আকাশ পাতাল ব্যবধান আছে। ইকুয়েশন দিয়ে আমরা খুব ইজিলি বুঝে দিতে পারি, বাট সেই ইকুয়েশনগুলো তোমাদের জন্য না, এইগুলো হচ্ছে আমাদের হায়ার লেভেলের জন্য। তো তোমাকে এখন যত মানে এদিক সেদিক করে জোড়াতালি দিয়ে যেভাবে বোঝানো যায় আর কি, আসো আমরা বোঝানোর চেষ্টা করি। তো আমরা যখন এখানে এসি সিগন্যাল দিব, এটা কিন্তু আমার দুইভাবে কাজ করতে পারে, একটা হচ্ছে এসিতে আর একটা হচ্ছে ডিসিতে কাজ করতে পারে, মানে ডাইরেক্টও কাজ করতে পারি আবার এসি দিয়েও কাজ করতে পারি। তো এসিতে যখন কাজ করে, এসি সিগন্যালের ধনাত্মক অর্ধচক্র, এই যে ধনাত্মক অর্ধচক্র যখন কাজ করে, এই ধনাত্মক অর্ধচক্রে আমাদের কিন্তু এটা কি আমাদের পজিটিভ, এই ধনাত্মক অর্ধচক্র এটা কিন্তু আমাদের পজিটিভ অবস্থায় আছে। এই যে আমাদের পজিটিভটা, এই পজিটিভটা আমাদের কি করে ভাইয়া, আমাদের যে বেস, ঠিক আছে, আমরা তোমাকে এভাবে বলছিলাম ভাইয়া ধনাত্মক অর্ধচক্রে এটা প্লাস এটা মাইনাসে নিয়ে কাজ করে, তাহলে লিটারালি আমাদের যে বেস, এই বেসটা কিন্তু আগে এই বায়াসিং এর কারণে বেসটা কিন্তু এটার ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত। এই যে আমার বেস, এটা হচ্ছে বেসটা হচ্ছে ফি টাইপ, এই ফি টাইপটা পজিটিভের সাথে যুক্ত। এখন আমাদের ধনাত্মক অর্ধচক্র এটা আরো বেশি পজিটিভ বানাই দিছে, যার কারণে আমাদের এই বেসের যে ভোল্টেজটা, এই বেস ভোল্টেজটা মোর পজিটিভ হয়। কথা একটা ক্লিয়ার করো। তাহলে আমরা কি বলতেছি ভাই, শুরুতে তো আমার এখানে একটা ভোল্টেজ ছিল বেসের, জি ভাইয়া, সে একটা নির্দিষ্ট ভোল্টেজের কারণে একটা নির্দিষ্ট পরিমাণ প্রবাহ করে। এখন আমার কথা হচ্ছে ভাইয়া, ধনাত্মক অর্ধচক্রে সে এটার বায়াসিং আরো বাড়াই দিছে না, এই বায়াসিং আরো বাড়ানোর কারণে সে আরো বেশি পজিটিভ হয়েছে। আরো বেশি পজিটিভ হওয়ার কারণে বেসের যে ভোল্টেজটা, ভালো করে খেয়াল করো, বেস যে ভোল্টেজটা আগে ছিল বিবিবি, এই ভোল্টেজটা কার্যকর ছিল, এখন এটা সহ আইসা বেস ভোল্টেজটা আরো বেশি ধনাত্মকমুখী হয়ে গেছে, আরো বেশি পজিটিভ, তাহলে এটা মোর পজিটিভ। এবার দেখো, ভোল্টেজ যদি আমাদের বেশি হয়, ইলেকট্রনের ফ্লোটাও বেশি হবে না। এবার একটু খেয়াল করো, যেদিন প্রথম পড়াইছিলাম এনপিএন ট্রানজিস্টরে ফ্লোটা শুরু হয় কোত্থেকে ভাইয়া, ফ্লোটা শুরু হয় এমিটর থেকে বেসের মধ্যে হালকা যায়, বেস কারেন্ট একেবারে লো, এই বেসের যে কারেন্ট সে যেখানেই থাকুক, বেস মানে হচ্ছে একেবারে লো কারেন্ট, এই বেস হয়ে সে আমাদের কালেক্টরে যায়। তাহলে তোমার যদি এখানে ভোল্টেজটা বেড়ে যায়, এই ভোল্টেজটা যদি বেড়ে যায়, আমাদের এখানে কি ইলেকট্রনের প্রবাহ বেড়ে যাবে না? ইলেকট্রনের প্রবাহ বেড়ে গেছে মানে হচ্ছে এমিটরে দেখো আমাদের প্রবাহ বেড়ে গেছে, যার কারণে এমিটরে নেগেটিভ ফরওয়ার্ড বায়াস বাড়ে, এমিটরের মধ্যে নেগেটিভ ফরওয়ার্ড বায়াসটা বাড়ে। এই কথাটার মানে কি ভালো করে খেয়াল করো, আমাদের কারো যদি আটকে যাওয়ার প্রবলেম হয় সেটা হচ্ছে তোমার পার্সোনাল, আমার এখান থেকে আটকার কোনো সুযোগ নাই, আমার এখান থেকে নেট যথেষ্ট স্টেবল। ওকে, তাহলে আমার দেখা যায় ভাই আমাদের যে এমিটর, এই এমিটরে আমাদের নেগেটিভ ফরওয়ার্ড বায়াস বাড়ে। তো নেগেটিভ ফরওয়ার্ড বায়াস বাড়ে বলতে হচ্ছে আমাদের জিনিসটা দেখো যে আমাদের এখানে দেখো, আমার এটা যত বেশি আমাদের পজিটিভ হয়, তাহলে আমাদের তত বেশি আমাদের কি, এটা কিন্তু ফরওয়ার্ড বায়াস না, তাহলে আমাদের ফরওয়ার্ড বায়াসটা বাড়তেছে, যার কারণে আমাদের এখানে বেশি পরিমাণ কি হয়, আমাদের ইলেকট্রন পাস হয়। তাহলে আমাদের যত বেশি আমাদের ভোল্টেজ তত বেশি ইলেকট্রন ফ্লো করবে, যার ফরওয়ার্ড বায়াসে আমাদের কি হয়, ফরওয়ার্ড বায়াসে কি ইলেকট্রন বেশি ফ্লো করে না, যার কারণে এমিটরে বেশি পরিমাণ ইলেকট্রন ফ্লো করবে, যার কারণে এমিটরের প্রবাহটা বেড়ে যায়। এমিটরের প্রবাহ বাড়া মানে কি, এমিটর প্রবাহটারই তো একটা অংশ বেস আর একটা অংশ কালেক্টরে যাবে, তাহলে এমিটর বেড়ে গেছে মানে কালেক্টরও বেড়ে গেছে, যার কারণে কালেক্টর কারেন্টও বেড়ে গেছে। আর আমার এখানে আউটপুটটা হচ্ছে কিন্তু কালেক্টর কারেন্ট, তাহলে এমিটর বেড়ে গেছে মানে হচ্ছে কালেক্টর কারেন্টটাও বেড়ে গেছে। এটা আমরা বুঝছি কিনা বলো? তাহলে আমি আবারও বলতেছি, তোমার এটা যত বেশি ধনাত্মক তত বেশি আমাদের ইলেকট্রন ফ্লো হবে, যত বেশি ইলেকট্রন ফ্লো হবে তত বেশি এমিটারের প্রবাহ বাড়বে, এমিটারের প্রবাহ বাড়ছে মানে হচ্ছে কালেক্টরের প্রবাহ কি বেড়ে গেছে, আর সেই কালেক্টরটা আমার আউটপুটে আছে। এতটুকু কথা বুঝছি কিনা?
এতটুকু বুঝছো কিনা বলো? এতটুকু বুঝা গেছে কিনা? আমার এখান থেকে আটকানোর কোনো সুযোগ না, আমি ফোনে দেখতেছি একবার ফুল ক্লিয়ার, কোনো আটকাচ্ছে না। তোমার হয়তো নেটের প্রবলেম। ওকে, তাহলে আমি আবার বলতেছি, প্রথম অগ্রচক্রে পজিটিভ বাড়ে, পজিটিভ বাড়লে আমাদের দেখা যায় আমাদের পজিটিভ বাড়লে এটার বায়াসিং বেড়ে যায়। এক কথা গজদিনের কথা, বায়াসিং যত বাড়তেছে আমার আরো বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমাদের তো আরো বেশি পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। ইলেকট্রন প্রবাহিত করতে হয় এমিটার থেকে হয়, তাহলে এমিটারের কারেন্ট বাড়ে, এমিটার কারেন্ট বাড়া মানে হচ্ছে লিটারে কালেক্টরের কারেন্ট বাড়া, কালেক্টরের কারেন্ট বেড়ে যায়। এখন একটু খেয়াল করো, এই কালেক্টর কারেন্টটা কিন্তু এই রোধটাকে আমরা বলি হচ্ছে ভার রোধ। কি বলি? ভার রোধ, লোড রেসিস্টেন্স, ভার রোধ। এই যে আমার রোধ, এই যে আমরা বাইরে আউটপুটে যে সিগন্যালটা নিচ্ছি, এই ভার রোধে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কি জানি? ভি ইকুয়ালস টু কি আই আর জানি না? এখন এই রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে? সিম্পল কথা, আইসি পরিমাণ, বা এই যে আইসি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বি ইকুয়ালস টু আইসি আর এল, বি ইকুয়ালস টু আইসি আর এল, তাহলে বিসি ইকুয়ালস টু আইসি আর এল। তাহলে এই যে বিসি ইকুয়ালস টু আইসি আর এল, এটা মানে কি? এটা মানে হচ্ছে এটা রোধ মানে কি? এটা ভোল্টেজ ড্রপ। তাহলে আমাদের কারেন্টটা যখন এদিক দিয়ে পাস করে, যত বেশি কারেন্ট পাস করে তত বেশি ভোল্টেজ ড্রপ হয় না? তাহলে আমাদের এ আর এল এর মধ্যে অধিক পরিমাণ বিভব পতন, ইংলিশে বলা হয় ভোল্টেজ ড্রপ। অধিক পরিমাণ বিভব পতন হয়, অধিক পরিমাণ ভোল্টেজ ড্রপ 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 হয়। কথাটা বুঝছি কিনা? কারণ প্রবাহ যত বাড়বে ভোল্টেজ ড্রপ তত বাড়বে, প্রবাহ যত বাড়বে ভোল্টেজ ড্রপ তত বাড়বে। এটা বুঝছি কিনা বলো? প্রবাহ যত বাড়বে ভোল্টেজ ড্রপ তত বাড়বে, এটা বুঝছি কিনা বলো? প্রবাহ যত বাড়বে ভোল্টেজ তত বাড়বে। হ্যাঁ, এটা আই হবে, আমরা বলে আইসি লিখছি। ওকে, তাহলে আমার আর এল এ অধিক পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়। তো অধিক পরিমাণ ভোল্টেজ ড্রপ হলে কি হয় জানো? এই যে আমাদের ভালো করে খেয়াল করো, এই যে আমার বেস আছে আর এই যে কালেক্টর আছে, এই বেস এবং কালেক্টরের মধ্যবর্তী যে ভোল্টেজটা, এটাকে আমরা বলি বি, আমাদের বি সিবি বলা যায়। আমাদের ভোল্টেজ অফ কালেক্টর এন্ড বেস, মানে কালেক্টর এবং বেসের মধ্যে যে ভোল্টেজ ড্রপ, মানে বিভব পার্থক্য। কালেক্টর এবং, ভালো করে খেয়াল করো, বেস এবং কালেক্টরের মধ্যে যে বিভব পার্থক্য, বেস এবং কালেক্টরের মধ্যে যে বিভব পার্থক্য সেটা মিন করতেছে। তাহলে আমার দেখা যায় প্রকৃতপক্ষে আমরা যদি বিভিন্ন ক্যালকুলেশন করি, তোমরা তো এখন ক্যালকুলেশন করতেছো না, ক্যালকুলেশন করে এটা প্রুভ করা যায়, যখন আমার এখানে ভোল্টেজ ড্রপ যত বাড়ে, এখানে ভোল্টেজ ড্রপ যত বাড়ে, এই বিসিবিটা তত কমে যায়। তুমি কির্শফের ল, আমরা তো এখন কির্শফ ল অ্যাপ্লাই করি নেই, আমরা আরো দুইটা ক্লাস পরে করব। যখন অ্যাপ্লাই করব তখন দেখব আমরা কির্শফ ল যদি এখানে অ্যাপ্লাই করি, সিম্পল দেখেই বোঝা যায় ক্যালকুলেশন করলে, এখানে ভোল্টেজ ড্রপ যত বেশি হচ্ছে, এই আমাদের কালেক্টর এবং বেসের মধ্যে বিভবটা পার্থক্যটা তত হ্রাস পায়। তাহলে আমাদের এটা যত বেশি আমাদের এখানে ভোল্টেজ ড্রপ হয়, আমার এটা তত হ্রাস পায়, এটা তত বেশি কি হ্রাস পায়। এই কথাটা বুঝছি কিনা? মানে এটা হচ্ছে আমরা ইকুয়েশন দিয়ে প্রুভ করতে পারবো, বাট আমরা এখন পারতেছি না, বাট আমরা এখন মাথায় রাখবো হচ্ছে এটা বাড়লে এটা হ্রাস পায়, এটা বাড়লে এটা হ্রাস পায়, ইকুয়েশন দিয়ে প্রমাণ করা যায়। সারিয়ার হোসেন অফি, ভোল্টেজ ড্রপ কেন হচ্ছে? এ কি প্রশ্ন করলে তুমি? রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হওয়া মানে কি? এটাই তো ভোল্টেজ ড্রপ। একটা রোধ, এই রোধের মধ্যে দিয়ে তুমি যে বের করো, এই যে তুমি যে বিভিন্ন সার্কিটে বের করো, ভাইয়া আমাদের এই সার্কিটে এখানে একটা রোধ আছে,
এখানে একটা রোধ আছে মনে করুন 3 ওহম, এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে 2 এম্পিয়ার। এখন যদি আমি তোমাকে এই রোধের ভোল্টেজ বের করতে পারি, তুমি বের করতে পারবে 6 ভোল্ট। এই 6 ভোল্ট কথাটা মানে কি, এখানে 6 ভোল্টের ব্যাটারি লাগানো আছে, তাহলে এর মানে হচ্ছে এই প্লাস এটা মাইনাস। এই 6 ভোল্ট মানে হচ্ছে নেগেটিভ প্রান্তটাকে 0 ধরলে পজিটিভ প্রান্তটা হচ্ছে +6। এই +6টাই এদিক দিয়ে যাওয়ার সময় এই 6 পরিমাণ এখানে ড্রপ হয়ে, ড্রপ মানে কি, এটা হ্রাস পাচ্ছে, বিভব হ্রাস পাচ্ছে। এটা 6 ভোল্ট পরিমাণ হ্রাস পাইছে কত থেকে, 6 থেকে 6 হ্রাস পাইলে 0 হয়, যেটা আমরা চলতরিতে পড়াইছিলাম। ওই যে ড্রপটা কোন একটা রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে সে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ ড্রপ করে, সেই ভোল্টেজ ড্রপটা আমরা B = IR দিয়ে বের করতে পারি। ওকে, এবার একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে এটা হ্রাস পায়। এখন একটু ভালো করে খেয়াল করো, এই যে আমার সিটা কালেক্টর, এই কালেক্টর কিন্তু আমাদের এই ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত। দেখো এই কালেক্টরটা ব্যাটারির কোন প্রান্তের সাথে যুক্ত, কালেক্টরটা আউটপুটে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত। তাহলে আমাদের এই যে আমার কালেক্টরটা, এটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত। এখন আমার দেখা যাচ্ছে আমাদের এই কালেক্টরের যে ভোল্টেজটা সেটা আমার কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। আমাদের যে এখানে কালেক্টরের যে ভোল্টেজটা, ওই কালেক্টরের ভোল্টেজটা হ্রাস পাচ্ছে। এই কালেক্টরের ভোল্টেজ হ্রাস পাওয়া মানে কি, ভোল্টেজ বাড়া মানে কি, ভোল্টেজ বাড়া মানে হচ্ছে ধনাত্মক বাড়া, ভোল্টেজ কমা মানে ধনাত্মক কমা, মানে হচ্ছে সে আরো ঋণাত্মকের দিকে গমন করতেছে। যত বেশি পজিটিভ তত হাই ভোল্টেজ, যত বেশি নেগেটিভ তত লো ভোল্টেজ, যত বেশি পজিটিভ তত হাই ভোল্টেজ, যত বেশি নেগেটিভ তত লো ভোল্টেজ। আমাদের চলতরিতের বেসিক, যেগুলো আমরা চলতরিতে পড়ে আসছি। তাহলে আমাদের এখানে দেখা যায় আমাদের বিসিটা কি হয়, হ্রাস পায়। তাহলে আমাদের বিসিটা হ্রাস পায় মানে হচ্ছে কি, বিসি আমার কম ধনাত্মক না, আগে যেরকম ধনাত্মক ছিল এখন কম ধনাত্মক। তাহলে আমি দেখতেছি যার কারণে আউটপুটটা আমার কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। আসলে তুমি ইনপুটটাকে যখন তুমি পজিটিভ দিচ্ছ, ধনাত্মক অর্ধচক্রের জন্য চিন্তা করতেছ, তখন আমার দেখা যাচ্ছে আউটপুট যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ইনপুট যখন আমি ধনাত্মক রাখলাম, আউটপুট ভোল্টেজটা আমার নেগেটিভ হয়ে যাচ্ছে। একইভাবে ইনপুট যখন আমি নেগেটিভ রাখবো, আউটপুট ভোল্টেজটা পজিটিভ হয়ে যাবে। যার কারণে দেখতেছি এখানে পজিটিভ হলে এখানে আউটপুটে পাই নেগেটিভ, এখানে নেগেটিভ হলে আউটপুটে পাই পজিটিভ। এটা হচ্ছে মেইন কথা, এটা হচ্ছে মেইন কথা। সারমর্ম হচ্ছে এটা, ইনপুটে আমি পজিটিভ পাইলে আউটপুটে অলওয়েজ নেগেটিভ হয় সামহাও এখানে পজিটিভ পাইলে এখানে নেগেটিভ হয়ে যায়, আর এখানে নেগেটিভ পাইলে এখানে পজিটিভ হয়ে যায়। এটা এই কারণে আমরা বলি যে এটা হচ্ছে 180 ডিগ্রি দশা পার্থক্য থাকে। তবে এটা শুধুমাত্র কমন এমিটরে, কমন বেস এবং কমন কালেক্টরে পার্থক্যটা হয় না, আমাদের সেম থাকে। আর এগুলো হচ্ছে মেইনলি তোমাদের তো নাই, আসলে এগুলো আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট দিয়ে আমাদের বোঝানো উচিত এই জিনিসগুলো, তাইলে আমাদের আরো ক্লিয়ার হয়। কিন্তু কথা হচ্ছে ওগুলোর জন্য তোমাকে সার্কিটের ভিতরে ঢুকতে হবে, জিনিসগুলো আমাদের নাই, তখন তোমাদের কাছে আরো বেশি কঠিন মনে হবে। তো তোমরা এক কথায় জাস্ট এই কথাগুলো মাথায় রাখবা, সিম্পল। দেখো পরীক্ষায় তোমার আসলো, পরীক্ষার প্রশ্ন কিভাবে আসে, এখান থেকে জাস্ট প্রশ্ন আসবে, এটা এমসিকিউতে আসতে পারে, কত ডিগ্রি দশা পার্থক্য হয়, 180 ডিগ্রি। এখন হচ্ছে কেন হয়, সিম্পল। এখানে আমি যদি ধনাত্মক অর্ধচক্রে চিন্তা করি, আমাদের বেসে আমাদের ধনাত্মক বিভব বাড়ে। ধনাত্মক বিভব বাড়লে আমাদের এমিটারের মধ্যে দিয়ে বেশি পরিমাণ ইলেকট্রন পাস করে, বেশি পরিমাণ ইলেকট্রন পাস করলে বেশি পরিমাণ আমাদের এমিটারে তড়িৎ প্রবাহ পাওয়া যায়, বেশি পরিমাণ এমিটারে তড়িৎ প্রবাহ পাওয়া গেলে বেশি পরিমাণ কালেক্টরে তড়িৎ প্রবাহ পাওয়া যায়, বেশি পরিমাণ কালেক্টরে তড়িৎ প্রবাহ পাওয়া গেলে আমাদের ভার রোধের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ বেড়ে যায়। ভোল্টেজ ড্রপ বেড়ে গেলে আমাদের কালেক্টর এবং বেসের মধ্যে আমাদের ভোল্টেজটা কমে যায়। কালেক্টর এবং বেসের মধ্যে ভোল্টেজটা কমে যাওয়া মানে হচ্ছে কালেক্টরের ভোল্টেজ কমে যাওয়া, আর কালেক্টরের ভোল্টেজ কমে যাওয়া মানে হচ্ছে এটা আমাদের কম ধনাত্মক মানে হচ্ছে এটা নেগেটিভ, যার কারণে আমাদের আউটপুট ভোল্টেজটা নেগেটিভ হয়। তাহলে শুরু করছিলাম পজিটিভ দিয়ে, হয়ে গেছে নেগেটিভ। একইভাবে নেগেটিভ দিয়ে শুরু করলে পজিটিভ হবে। অতএব আমরা বলতে পারি ইনপুট পজিটিভ হলে আউটপুট নেগেটিভ, ইনপুট নেগেটিভ হলে আউটপুট পজিটিভ। দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারতেছি ইনপুট এবং আউটপুটের মধ্যে একটা 180 ডিগ্রি দশা পার্থক্য থাকে। তবে এটা শুধুমাত্র কমন এমিটারের ক্ষেত্রে প্রযোজ্য। সংক্ষেপে বলে ফেললাম, এবার বুঝছো কিনা বলো। সংক্ষেপে তুমি সাজায় লিখে দিবে, এটা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। কমন এমিটারের মধ্যে 180 ডিগ্রি দশা পার্থক্য থাকে কেন, কমন এমিটারের মধ্যে 180 ডিগ্রি দশা পার্থক্য থাকে কেন, এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষা আসতে পারে। বলো আমরা বুঝছি কিনা। সংক্ষেপে লিখে ফেলবো, শেষ। এটা হচ্ছে মেইন কথা। এখন যেটা বললাম এটা হচ্ছে সারমর্ম, মেইন কথা।
আচ্ছা, এবার আসো আমরা ম্যাথ করার জন্য কিছু কনসেপ্ট পড়বো। আসো আমরা কয়েকটা ম্যাথ করি, মানে ম্যাথ করবো বলতে আগে আমরা কয়েকটা সূত্র প্রতিপাদন করতে হবে আমাদেরকে, সূত্র প্রতিপাদন করে আমরা ম্যাথ করবো আর কি। আসো ইভান সাইদ গগ আসে না এখান থেকে, না না, এটা খ নাম্বারে আসবে, এটা খ নাম্বার অনুধাবনমূলকে আসবে যে 180 ডিগ্রি দশাতেও কেন হয়। এটা গগতে আসার মতো প্রশ্ন না। গগতে আসতে পারে হচ্ছে আমাদের অ্যাম্প্লিফায়ার হিসেবে আমাদের ব্যবহার। আসলে জিনিসটা হচ্ছে এমন, খতে আসলে আমরা যে কাজটা করি সিম্পলি ব্যাখ্যা করে দিই মানে বাংলা ভাষায়, আর গতে আসলে তখন তোমাকে যে কাজটা করতে হয় চিত্র সহ এঁকে দিতে হয়, চিত্র সহ এঁকে দিতে হয়, এটা হচ্ছে মেইন কথা। এই সিডি এর জন্য কোশ্চেনগুলোতে ম্যাথ আসে, আবার অনেক সময় আসে এরকম যে অ্যাম্প্লিফায়ার হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার ব্যাখ্যা করো, ওই তখন চিত্র আঁকতে হবে। অনুধাবনমূলকে আসলে 2 নাম্বার আসলে চিত্র আঁকা লাগতেছে না, 3 নাম্বার আসলে তখন 4 নাম্বার আসলে তখন চিত্র আঁকবো। তবে আমাদের এখানে আমাদের ম্যাথ বেশি আসে আর কি। এখানে আমার কিছু ম্যাথ আছে, আমরা ম্যাথগুলো করলে দেখবো একবারে সহজ ম্যাথ, ম্যাথগুলো আমাদের এখানে বেশি আসে। আচ্ছা, এবার আসো আমরা ম্যাথ করা শুরু করি। হ্যাঁ আসো, ম্যাথের ক্ষেত্রে আমরা প্রথমত একটা জিনিস বলে রাখি ভাইয়া, আইই ইকুয়ালস টু আইবি প্লাস আইসি, এটা আমরা আগে পড়ছিলাম, কিন্তু এটাকে চাইলে এভাবে লেখা যায়, ডেল্টা আইই ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা আইবি প্লাস ডেল্টা আইসি। মানে হচ্ছে জিনিসটা হচ্ছে এমন, সেটা হচ্ছে যখন আমরা এসিতে ব্যবহার করব তখন এরকম, যখন আমি ডিসিতে ব্যবহার করব তখন এরকম। যেমন জিনিসটা হচ্ছে এমন, এসিতে যদি তুমি ব্যবহার করো তখন তো তড়িৎ প্রবাহটা সেম থাকে না, আমরা কি জানি এসি কারেন্ট শিফট করে, যার কারণে তোমার বেস কারেন্ট দেওয়া থাকবে 2টা, তো বেস 2টা দেওয়া থাকলে একটা থেকে আরেকটা বিয়োগ করলে পার্থক্যটা পেয়ে যাব। আমাদের কালেক্টর দেওয়া থাকবে 2টা, একটা থেকে একটা বিয়োগ করলে আরেকটা পেয়ে যাব। যদি আমার সাধারণত এভাবে দেওয়া থাকে না, আমাদের পরীক্ষায় সাধারণত ডিসিতে আসে, তো আমাদের ডিসিতে তো আমার নির্দিষ্ট পরিমাণ প্রবাহ, তাহলে এমিটারের প্রবাহ নির্দিষ্ট, বেসের প্রবাহ নির্দিষ্ট, কালেক্টরের প্রবাহ নির্দিষ্ট, তাহলে এটা হচ্ছে আমার ডিসি এর ক্ষেত্রে। তো আমরা পার্থক্য লিখি কখন, এসি এর ক্ষেত্রে, যেহেতু এখানে আমাদের এসি এর ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা মোমেন্টে প্রবাহ ফিক্সড না, তখন আমি প্রবাহের পার্থক্য দিয়ে আমি ক্যালকুলেশনগুলো করি, প্রবাহের পার্থক্য দিয়ে আমরা ক্যালকুলেশনগুলো করি। হ্যাঁ, এবার আসো, তাহলে আমাদের জাস্ট মাথায় রাখবো ভাইয়া এটা, যেমন ফর এক্সাম্পল তোমাকে এরকম বলা হলো, জিনিসটা আমি তোমাকে একটু সংক্ষেপে ব্যাখ্যা করি। হ্যাঁ, সংক্ষেপে ব্যাখ্যা করলে জিনিসটা এরকম, একটা ডিসি সার্কিটে আমাদের এমিটার কারেন্ট হচ্ছে আমাদের 5 এম্পিয়ার, আর আমাদের বেস কারেন্ট হচ্ছে আমাদের 0.5 এম্পিয়ার। তোমাকে বলা হলো কালেক্টর কারেন্ট ইকুয়ালস টু কত, তো তুমি এখান থেকে লিখতে পারবা আইসি ইকুয়ালস টু আমরা লিখতে পারি আইই মাইনাস আইভি, সো উই ক্যান সে দ্যাট 5 minus 0.5 equals to 4.5 এম্পিয়ার। এসিতে আমাকে বলতে পারে একটা এসি ট্রানজিস্টরে আমাদের 2 সেকেন্ডে এমিটর কারেন্ট 2 এম্পিয়ার থেকে 7 এম্পিয়ার হয়, এবং বেস কারেন্ট 1 এম্পিয়ার থেকে 1.5 এম্পিয়ার হয়। হ্যাঁ, এবার বলা হলো শুরুতে কালেক্টর প্রবাহ শুরুতে আমাদের কালেক্টর প্রবাহ, আমি হিসাব করে বলি না হয় মিলবে না, কত থেকে 2 থেকে শুরু হয় না, এটা আমরা এভাবে বলি 0.5 থেকে 1 হয়, তাহলে আমার 1.5। হ্যাঁ, প্রবাহ 1.5 হলে শেষে প্রবাহ কত, তাহলে সিম্পল, আমাদের এমিটার কারেন্টে দেখো 2 এম্পিয়ার থেকে 7 এম্পিয়ার হয়, এর মানে ডেল্টা আইই
সমান হচ্ছে 7 - 2 সমান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এবার কারণ এটা হচ্ছে এসি, এর মানে চেঞ্জ হয়, বেস কারেন্টটা 0.5 থেকে 1 হয়, তাহলে ডেল্টা আইবি ইকুয়ালস টু 1 মাইনাস 0.5 মানে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা বলতে পারবো ডেল্টা আই সি ইকুয়ালস টু ডেল্টা আইই মাইনাস ডেল্টা আইবি। ক্যালকুলেশন করলে বলতে পারবো ডেল্টা আইসি ইকুয়ালস টু হচ্ছে 4.5 অ্যাম্পিয়ার। এই 4.5 অ্যাম্পিয়ার হচ্ছে ডেল্টা আইসি এর কি পার্থক্য। এখন আমি তো জানি না শেষে কত, তো আমি ধরে নিলাম শেষে হচ্ছে আমাদের এক্স, তাহলে আমরা বলতে পারি এখান থেকে এক্স মাইনাস শুরুতে কত ছিল 1.5 ইকুয়ালস টু হচ্ছে 4.5 অ্যাম্পিয়ার। সুতরাং এক্স ইকুয়ালস টু হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে 4.5 আর আমাদের 1.5 মিলে কত হয় 6 অ্যাম্পিয়ার, অতএব আমাদের 6 অ্যাম্পিয়ার ছিল। কারণ প্রত্যেকবার তো আমাদের বাড়ছে, এটাও বাড়ছে, এটাও বাড়ছে, দ্যাট মিনস কালেক্টরটাও বাড়বে। তাহলে আমার কালেক্টর ছিল 1.5, এটা বেড়ে কত হবে, বেড়ে সে x হবে, তাহলে x থেকে এটা বিয়োগ করলে সেটা হচ্ছে আমার পার্থক্য। এখান থেকে বলতে পারি এটা হচ্ছে আমাদের এসি এবং ডিসি এর পার্থক্য। এসিতে একটা সরাসরি প্রবাহ দেওয়া থাকবে আর ডিসিতে হচ্ছে পার্থক্যটা। তাহলে আমাদের এসির ক্ষেত্রে আমরা এটা করব, যদিও কখনো করা লাগবেও না প্রায়, আর ডিসি এর ক্ষেত্রে আমরা এভাবে করব। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা বলো। কথা ক্লিয়ার কিনা বলো, এতটুকু কথা ক্লিয়ার কিনা? এতটুকু কথা ক্লিয়ার কিনা? ইভান সাইদ, যদি এমিটার প্রবাহ বেড়ে বেস প্রবাহ কমে, মায়ের কোন দিক দিয়ে দিয়ে বুঝতে পারতেছি না। দেখো আমাদের প্রবাহ শুরু হয় কোত্থেকে, এমিটার, তো এমিটারটাই তো আমার বেস এবং কালেক্টরে ডিস্ট্রিবিউট হয়। তাহলে এমিটার যদি বাড়ে বেস এবং কালেক্টর কমার তো কোনো চান্স নাই। এমিটার বাড়লে বেস এবং কালেক্টর দুইটাই বাড়বে, এমিটার কমলে বেস এবং কালেক্টর দুইটাই কমবে, কারণ এমিটারটা হচ্ছে এখানে ডিস্ট্রিবিউট হয়। কথা ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমরা জাস্ট এসি এবং ডিসি এর তোমাকে পার্থক্যটা বুঝাইলাম। এবার আসো তোমাকে আমরা দুইটা জিনিস শিখাবো। তোমাকে আমি এট ফার্স্ট দুইটা জিনিস শিখাবো, শুরুতে আমি দুইটা জিনিস শিখাবো। ওই দুইটা জিনিস মাথায় রেখে আজকে প্রচুর ম্যাথ করাবো। শুরুতে আমি তোমাকে দুইটা জিনিস শিখাবো, সেই দুইটা জিনিস হচ্ছে আমাদের আলফা এবং বিটা। আলফা এবং বিটা, একটাকে আমরা বলি হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক। আমাদের প্রথমে পড়বো হচ্ছে আমরা প্রবাহ বিবর্ধন গুণক। এটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। এই যে আমাদের প্রবাহ বিবর্ধন গুণক বলতে আমরা বুঝি আলফা ইকুয়ালস টু হচ্ছে আইসি ডিভাইড বাই আইই, ডেল্টা আইসি ডিভাইড বাই ডেল্টা আইই, এটা হচ্ছে এসি এর জন্য। আর আলফা ইকুয়ালস টু আমরা বলতে পারি আইসি ডিভাইড বাই আইই, এটা হচ্ছে আমার ডিসি এর জন্য। তো এখানে আসলে এটা দ্বারা কি মিন করে, সিম্পল হিসাবে আমি বলতেছি আমাদের কালেক্টর প্রবাহ এবং এমিটর প্রবাহের যে অনুপাত, কালেক্টর প্রবাহ এবং এমিটর প্রবাহের অনুপাতটাকে আমরা বলতেছি প্রবাহ বিবর্ধন গুণক। কালেক্টরের প্রবাহ, কালেক্টরের মধ্য দিয়ে কি পরিমাণ প্রবাহিত হচ্ছে আর এমিটরের মধ্য দিয়ে কি পরিমাণ প্রবাহিত হচ্ছে, এটার যে অনুপাত তাকে আমরা বলি প্রবাহ বিবর্ধন গুণক। অন্য ভাষায় আমরা বলতে পারি, অন্যভাবে যদি আমরা বলি, এটাকে আমরা এভাবে বলতে পারি না, আইসি ইকুয়ালস টু হচ্ছে আলফা আইই। এর মানে এটা দ্বারা আমরা বুঝতেছি আইসি ইকুয়ালস টু, এটা সমানুপাতিক নেই কিন্তু আলফা আইই। এর মানে কালেক্টর প্রবাহ এমিটর প্রবাহের আলফা গুণ। এর মানে কালেক্টরের প্রবাহটা সেটা এমিটরের কয় গুণ, ভাই আলফা গুণ। এটা মানে হচ্ছে প্রবাহ বিবর্ধন, আমাদের প্রবাহ বিবর্ধন গুণক। এটা মানে হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক, এটা মানে হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক। বুঝছি কিনা বলো?
অনেক সময় এটাকে দেখবে এভাবে লেখে, আমাদের বিসিবি লিখে রাখছে। এই বিসিবি মানে হচ্ছে কালেক্টর এবং বেসের মধ্যে যে আমাদের ভোল্টেজ সেটা কনস্ট্যান্ট রাখবো। আসলে অ্যাকচুয়ালি এটা আমাদের কমন বেসের মধ্যে আমরা করি, তো এগুলো আমাদের খুব একটা জানা লাগে না, আমরা কমন বেসের মধ্যে এটা করি, তবে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায়। তো সেক্ষেত্রে আমাদের কমন বেসের ক্ষেত্রে আমরা যদি এটা কমন বেস আঁকি, এটা কমন বেস যদি আঁকি, তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে কি এমিটার, বেস, কালেক্টর। তাহলে আউটপুট কে থাকে? আউটপুট হচ্ছে বেস এবং কালেক্টর। বেস এবং কালেক্টর হচ্ছে কি আউটপুট। এই বেস এবং আউটপুটের যদি আমি আউটপুটে যদি চেঞ্জ না করি, আউটপুটটাকে কনস্ট্যান্ট রেখে এটা করতে হবে, এটা স্বাভাবিক হিসাব নিকাশ। আমি যদি কনস্ট্যান্ট না রাখি এখানে তো চেঞ্জ হয়ে যাবে ক্রমাগত, তো আমি আউটপুটটাকে কনস্ট্যান্ট রেখে আমরা এটা করব। হ্যাঁ, তবে আমাদের ম্যাথ করার সময় এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। মেইন কথা হচ্ছে আমাদের কালেক্টর প্রবাহ এবং এমিটার প্রবাহের যে অনুপাত, এই অনুপাতটাই হচ্ছে আমাদের প্রবাহ বিবর্ধন গুণক, এবং এটা অ্যাজ এ ফর্মুলা তোমাকে মুখস্থ রাখতে হবে। বলো বুঝছি কিনা, বলো বুঝছি কিনা, বলো বুঝছি কিনা। তাহলে আমাদের এটা হচ্ছে মেইন কথা, যে আমাদের প্রবাহ বিবর্ধন গুণকটা সাধারণত আমরা কোথায় বলি? কমন এমিটারে, বাট আমাদের কমন বেসে এটা আমাদের খুব একটা ইফেক্টিভ কোনো কিছু না, আমাদের এটা ঝামেলারও কোনো কিছু নাই। এবার আসো আমাদের আরেকটাকে আমরা বলি হচ্ছে প্রবাহ, আমাদের আরেকটাকে আমরা বলি হচ্ছে প্রবাহ লাভ বা কারেন্ট গেইন। প্রবাহ লাভ, প্রবাহ লাভ বা ইংলিশে বলা হয় কারেন্ট গেইন। কারেন্ট গেইন, এই কারেন্ট গেইন এটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? বিটা দ্বারা প্রকাশ করি। এই কারেন্ট গেইন যেটা, এই কারেন্ট গেইনকে আমরা প্রকাশ করি হচ্ছে বিটা দ্বারা। এই কারেন্ট গেইন বিটা বলতে কি বুঝি? কারেন্ট গেইন বিটা বলতে আমরা যেটা বুঝি, বিটা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আইসি এবং আইবি এর অনুপাতটা। এটা হচ্ছে ভাইয়া এসি এর ক্ষেত্রে, বিটা ইকুয়ালস টু হচ্ছে আইসি বাই আইবি, এটা হচ্ছে ডিসি এর ক্ষেত্রে, এটা হচ্ছে ডিসি এর ক্ষেত্রে। আর অনেক সময় তোমার এখানে দেখবা বিসিই লেখা আছে, বিসিই। বিসিই মানে কি? কালেক্টর এমিটারের ভোল্টেজটা ফিক্সড। আসলে আমাদের যদি এটা আমরা করি হচ্ছে কমন এমিটারের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে করি? কমন এমিটার। তো কমন এমিটারে আমাদের আউটপুটে কে কে আছে? আউটপুটে কালেক্টর আর এমিটার। এই কালেক্টর এবং এমিটারের মধ্যে ভোল্টেজটা ফিক্সড রাখতে হয়, সেটা বোঝাচ্ছে আর কি। তাহলে আমরা এটা সাধারণত করি হচ্ছে, আমরা ম্যাথে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। সাধারণত আমার ডেফিনিশন দেওয়ার সময় এরকম বলা হয়, এটা হচ্ছে আমাদের কমন বেসের ক্ষেত্রে, কমন বেসের ক্ষেত্রে আমরা করি, আর এটা হচ্ছে আমরা কমন এমিটারের ক্ষেত্রে করি, কমন এমিটারের ক্ষেত্রে আমরা করি, এটা বলা হয় আর কি। তো আমাদের কালেক্টর এবং বেসের যে অনুপাতটা, এটাকে আমরা বলি হচ্ছে আমাদের প্রবাহ লাভ বা কারেন্ট গেইন। তো আমরা এটাকে এভাবে বলতে পারি, আমরা আবার আগের মতো বলতে পারি, এখান থেকে বজ্র গুণন করলে বলা যায় আইসি ইকুয়ালস টু বিটা আইবি। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, এখান থেকে আমরা একটা কথা বলতে পারি। সেই কথাটা কি? সেই কথাটা হচ্ছে আমাদের এখান থেকে বলতে পারি কালেক্টরটা বেসের কত গুণ, কালেক্টর প্রবাহ, কালেক্টর প্রবাহ, প্রবাহ বেস প্রবাহের বিটা গুণ, এটা হচ্ছে আমাদের আইসিটা। অর্থাৎ কালেক্টরটা বেসের যত গুণ সেটা তো আমাদের আইসি, আর আমাদের কালেক্টরটা বেসের যত গুণ এটা হচ্ছে আমাদের আইসি, আর আমাদের কালেক্টরটা এমিটারের যত গুণ সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের আলফা। আলফা, তাহলে আমাদের কালেক্টর এমিটারের কত গুণ? আলফা গুণ। কালেক্টর বেসের কত গুণ? বিটা গুণ। এটাকে আমরা বলি হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক, সাধারণত কমন এমিটার ইউজ করি। আর এটা হচ্ছে আমাদের প্রবাহ লাভ বা কারেন্ট গেইন, বিটা দ্বারা প্রকাশ করি। সাধারণত আমরা এটা কমন এমিটার ইউজ করি। বলো আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? তোমাকে মেইনলি তিনটা ফর্মুলা শিখতে হবে। আমি ডেল্টা দেওয়ার দরকারই নেই, তুমি বুঝতে পারতেছো। ডেল্টা দেওয়া মানে ডিসি মিন করতেছে, ডেল্টা না দেওয়া মানে এসি মিন করতেছে। তো আমরা ডাইরেক্ট করব, আমাদের এইটা ফর্মুলা জানতে হবে, এই ফর্মুলা জানতে হবে, এই ফর্মুলা জানতে হবে। এই তিনটা ফর্মুলা জানলে কাজ শেষ। বলো আমরা একটু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু বুঝছি কিনা বলো। মানে এগুলো হচ্ছে সূত্র, তোমাকে এগুলো ডেফিনিশন দেওয়া হয়, এখান থেকে তোমাকে সূত্রগুলা মাথায় রাখতে হয়। ম্যাথ করার জন্য আমাদের এই সূত্রগুলা লাগে। বলো এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আসো আমরা এখানে আমরা একটা কাজ করি, আমাদের কর্নারে আমরা সূত্রগুলো লিখে রাখি। হ্যাঁ, কর্নারে সূত্রগুলো লিখে রাখি।
তো তিনটা সূত্র আমরা যদি লিখে রাখি, ডেল্টা তুমি দিতেও পারো না দিতে পারো, বুঝতে পারছো কখন দিব কখন দিব না। আইই ইকুয়ালস টু বলতে পারি আইবি প্লাস আইসি, আলফা ইকুয়ালস টু বলতে পারি আইসি ডিভাইডেড বাই আইই, বিটা ইকুয়ালস টু বলতে পারি আইসি ডিভাইডেড বাই আইবি। এই তিনটে সূত্র আমাকে ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে, এই তিনটে সূত্র আমাকে ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে। যদি তুমি এই তিনটে সূত্র মাথায় রাখো, এখন তোমাকে আলফা এবং বিটা এর মধ্যে একটা সম্পর্ক বের করতে হয়, আমরা সেই সম্পর্কটা বের করব। তাহলে আমরা আসো সম্পর্ক বের করি, আলফা ও বিটা এর সম্পর্ক, আলফা ও বিটা এর সম্পর্ক। এই সম্পর্কটা তোমার বইতে অন্যভাবে দেওয়া, তোমার বইতে একটু লম্বা করে প্রমাণ, আমি 2-3 লাইনে প্রমাণ করে দিব। তোমার বইয়ের প্রমাণটা আমি 2-3 লাইনে করে দিব, আসো কিভাবে প্রমাণ করতেছি। আইই ইকুয়ালস টু আমরা বলতে পারতেছি আইবি প্লাস আইসি। ওকে ওকে, তো আমি একটা কাজ করি, কি কাজ ভাইয়া? এই দেখেন, আলফা ইকুয়ালস টু যদি এটা হয়, আলফা ইকুয়ালস টু যদি এটা হয়, তাহলে আমরা এখান থেকে নিশ্চয় বলতে পারি আই ই ইকুয়ালস টু আইসি ডিভাইড বাই আলফা, বলা যায় না? বলা যায়। একইভাবে এখান থেকে আমাদের যে বিটা, আমাদের আই বি ইকুয়ালস টু আইসি বাই বিটা বলা যায় না? কিভাবে বলা যায় তো। অর্থাৎ অর্থাৎ খেয়াল করো, আমি এখান থেকে আই ই এর মান বের করলাম, আই বি এর মান বের করলাম। আইসিটা কিন্তু দুই ক্ষেত্রে কমন, আইসি এখানেও আছে এখানেও আছে, আইসিটাকে রেখে দিলাম, আইসিটাকে রেখে আই ই এর মানটা বের করলাম, আই বি এর মানটা বের করলাম। এই আই ই এবং আই বি এর মানটা যদি এখানে বসাই দিই, তাহলে কি হচ্ছে দেখো, আই ই এর মান হচ্ছে আইসি বাই আলফা ইকুয়ালস টু আই বি এর মান হচ্ছে আইসি বাই বিটা প্লাস আইসি। সুবিধা কি হইল, পুরো ইকুয়েশনটা আইসিতে কনভার্ট হয়ে গেল। এখন আমার ডান পক্ষ এবং বাম পক্ষ থেকে আমি চাইলে আইসি আইসি কেটে দিতে পারি, তাহলে আমাদের 1 বাই আলফা ইকুয়ালস টু 1 বাই বিটা প্লাস 1, তাহলে আমি চাইলে কেটে দিতে পারতেছি না? এই যে এটা আসলে আমি আলফা এবং বিটা দিয়ে কি করলাম, আই ই এর মানটা বের করলাম, আই বি এর মানটা বের করলাম, এই দুইটা মান বের করে এখানে বসাই দিলাম, দেন আমাদের এটা পেয়ে গেলাম। আগে বলো একটু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা, আগে এটা বলো, এতটুকু বুঝছি কিনা এটা বলো। একটু বুঝছি কিনা বলো, যে আমরা যে কাজটা করলাম আলফা এর ইকুয়েশন থেকে, মানে আমি তো দেখতেছি এখানে আমি আই ই এবং আইবি কে যদি আইসি তে কনভার্ট করে ফেলতে পারি। সবাই যখন আইসি, আমার তো বলছে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক, আলফা এবং বিটা ছাড়া আর কেউ থাকতে পারবে না, তো আমি আলফা এবং বিটা ছাড়া অন্য কেউ যাতে না থাকে তার কারণে সবাইকে সেম কনফিগারেশন আনলাম। সবাইকে তো আমরা চাইলে আইসি তে আনতে পারি, কারণ এটার সাথে আইসি রিলেশন আছে, এটার সাথেও আছে, আইসি রিলেশন সবার সাথে আছে। আনলাম, মান বসাইলাম, আইসি আইসি কাটাকাটি, এটা পাইলাম। এবার তুমি দেখো, এখান থেকে আমরা এখন দুইভাবে ক্যালকুলেশন করতে পারবো। একটা হচ্ছে এইভাবে রেখে দিব, আর একটা হচ্ছে এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারবো 1 বাই বিটা ইকুয়ালস টু 1 বাই বিটা ইকুয়ালস টু 1 বাই আলফা মাইনাস 1। মানে আমি একবার আলফা এর মান বের করব, একবার বিটা এর মান বের করব। তো আমি যদি এটা রাখি, এটা রেখে দিলে 1 বাই আলফা ইকুয়ালস টু, আমি আলফা এর মান বের করব, বিটা লসাগু 1 প্লাস বিটা, তাহলে এটা তো 1 বাই আলফা এর মান, সুতরাং আলফা ইকুয়ালস টু বলা যায় বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, বা আমরা বিটা প্লাস 1 রেখি, ওটার সাথে একটু সুবিধা হবে, বিটা প্লাস 1 সেম কথা। এর মানে একটা জিনিস বুঝছো, এই ইকুয়েশনটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তুমি যদি কোথাও তোমাকে দেওয়া আছে বিটা এর মান, কিন্তু তোমার লাগতেছে আলফা এর মান, জাস্ট এই ইকুয়েশনটা সরাসরি বসাই দিবা, বিটা এর মান বসাই দিলে আলফা এর মান পেয়ে যাবা। একইভাবে এই ইকুয়েশন দেখো, 1 বাই বিটা সমান আমরা বলতে পারি আলফা ইন্টু 1 মাইনাস আলফা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি বিটা ইকুয়ালস টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম বিটা ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা। মিলছে কিনা দেখি তোমার বইয়ের সাথে? হ্যাঁ মিলছে, মিলছে তোমার বইয়ের সাথে, কারণ আমি তোমার বইয়ের মতো করি না, আমি একটু অন্যভাবে করছি, বাট তোমার বইয়ের সাথে মিলছে। আচ্ছা, তাহলে এটার মতো করে এটাকে 1 প্লাস বিটা দিই। তাহলে দেখো, আমাদের যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে আলফা এর মান জানা থাকলে এই আলফা এর মান বসাই দিলে বিটা বের হয়ে যায়, বিটা এর মান জানা থাকলে আমাদের বসাই দিলে আলফা এর মান বের হয়ে যায়। এর মানে এক কথায় আলফা জানা থাকলে বিটা বের করতে পারবো, বিটা জানা থাকলে আলফা বের করতে পারবো, আলফা জানা থাকলে বিটা বের করতে পারবো, বিটা জানা থাকলে আলফা বের করতে পারবো। তাহলে টোটাল কয়টা ফর্মুলা হলো? 5টা। এই 3টা ফর্মুলা
এই একটা পাঁচটা ফর্মুলা দিয়ে আমরা এখন অনেকগুলো ম্যাথ করব। আমার প্রথম কাজ হচ্ছে এই পাঁচটা ফর্মুলা দিয়ে ম্যাথ করা। আসো আমরা এই পাঁচটা ফর্মুলা দিয়ে অনেকগুলো ম্যাথ করব। দেখো প্রথমে এই পাঁচটা, আর ফর্মুলা আজকে শিখবো না, আজকে হচ্ছে আমার এতটুকু ফর্মুলা। এবার আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে কয়েকটা ম্যাথ করব। এই সূত্রগুলো বুঝছি কিনা বলো। এই পাঁচটা সূত্র আমাকে মুখস্থ রাখতে হবে। পাঁচটা সূত্র আমাকে মুখস্থ রাখতে হবে। আমি সাইডে লিখে দিই। এই আমার এখান থেকে তো সব কিছু ক্লিয়ার, আমি হাতের ফোনে দেখতেছি, কোনো ব্যাপারই নেই, কোনো কিছু নাই। তোমার হয়তো নেটের প্রবলেম হওয়ার কারণে তোমার এখানে প্রবলেম করতেছে, বাট আমার এখান থেকে কোনো প্রবলেম নাই, কারণ আমি হাতের ফোনে দেখতেছি, এখানে কোনো ডিস্টারবেন্স নাই, একবার ফুল ক্লিয়ার, একবার ফকফকা। তো আমি এগুলো এখানে নোট ডাউন করে দিই। আলফা ইকুয়ালস টু বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, আর বিটা ইকুয়ালস টু হচ্ছে আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এই যেগুলো হচ্ছে আমার সূত্র। হ্যাঁ, এই সূত্রগুলো দিয়ে আমাকে এখন ম্যাথ করতে হবে। তোমরা অনেকগুলো ম্যাথ করতে পারবে, তোমাদের হোমওয়ার্ক থাকবে এই রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো তোমাদের হোমওয়ার্ক। তো আমি ফর্মালিটিস মেনটেন করে কয়েকটা ম্যাথ করাই দিই। আচ্ছা, এবার একটা কাজ করি। আচ্ছা, আমি ওইখান থেকে ওইভাবে না করাইয়া আমি আমার খাতার মধ্যে তোমাকে কয়েকটা, আমার বই থেকে সরাসরি কয়েকটা দেখাই দিই, তাহলে মানে আমার করাইতে তাড়াতাড়ি হবে আর কি। তো আমি কলম দিয়ে বই থেকে দেখাই দিই, এটা মনে হয় আমার কাছে মনে হয় বেস্ট হবে। তো আমি সেই কাজটা করি, সেটা বেটার হবে। তোমরা একটু 1 মিনিট ওয়েট করো, আমি দেখাচ্ছি। আমি খাতা কলমে করাই দিই এই জিনিসটা, তাহলে আমার আর বোর্ড পেজ করা লাগবে না, এবং আশা করি পুরোটা একবারে ক্লিয়ার হবে। তো আমি এখানে বই রাখলাম, আমি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে এখানে দেখাবো। হ্যাঁ, আমি এখানে দেখাই। দেখা যায়? ওকে, তাহলে আমি একটা একটা করে করানো শুরু করি। একটু ওয়েট করতে হবে।
এবার আমাদের আরেকটু সুবিধা হবে। এখন আশা করি আগের তুলনায় একটু বেটার হবে। হ্যাঁ, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমাকে বলো তো। তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা বইটা? বই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা? বই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না? যদি বই ক্লিয়ারলি দেখতে পারো তাহলে আমি এটা ইজিলি দেখাই দিতে পারতাম। ওকে, যেহেতু ক্লিয়ার, হ্যাঁ, তাহলে আমাদের বইটা ক্লিয়ার না? আচ্ছা, তুমি দেখো প্রথমে হচ্ছে আমাদের এই ম্যাথটা লেখা বোঝা যাচ্ছে কিনা, লেখা বোঝা যাচ্ছে কিনা। পারলে তোমাদের সাথে যদি বই থাকে তোমরা তোমাদের বইটা বের করতে পারো। দূর, এত বেশি হয়ে যায় কেন? হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, তুমি দেখো গাণিতিক উদাহরণ 10.4। এই 10.4 যদি তুমি খেয়াল করে দেখো, 10.4 যদি তুমি খেয়াল করে দেখো, দেখো কোন ট্রানজিস্টরের সাধারণ ফিট সংযোগে সংযুক্ত, এর মানে এটা হচ্ছে আমাদের কি কমন এমিটার। এর নিঃসারক প্রবাহ এত। নিঃসারক প্রবাহ মানে হচ্ছে আমরা বলতে পারি আইই, এমিটার। এবার বলা হলো ফিট প্রবাহ এত। ফিট প্রবাহ মানে কি আই বি, বেস। বলা হলো প্রবাহ বিবর্ধন গুণক আলফা বের করো। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আলফা ইকুয়ালস টু আইসি ডিভাইড বাই আইই। এখানে পাশে এটা লেখার দরকার নেই, আইসি বাই আইই। এখন আমার কি লাগবে? আমার আইসি লাগবে, আমার আইই লাগবে। এখন আমার আইই দেওয়া আছে কিন্তু আইসি দেওয়া নাই, দেওয়া আছে কার মান? আইবি এর মান। তাহলে আমার এই আইই এবং আইবি থেকে কি বের করতে হবে? আইসি বের করতে হবে। তাহলে সিম্পল, আমরা জানি হচ্ছে আইই সমান আইসি প্লাস আইবি। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে কি আমাদের যে আইসি এর মানটা হচ্ছে আই মাইনাস আইবি। তাহলে আমাদের আই এর মান দেওয়া আছে, আইবি এর মান দেওয়া আছে, মান পাইলাম এত। তাহলে আলফা প্রবাহ বিবর্ধন গুণক কত হবে? আইসি এর মান পেয়ে গেলাম, ভাগ করে দিলাম, আনসার শেষ। এটা বুঝছি কিনা বলো? এটা বুঝছি কিনা বলো? বুঝছি কিনা বলো? একটা একটা করে বলবা, একটু কুইকলি বলো, তাড়াতাড়ি বলো, কারণ আমাকে অনেকগুলো ম্যাথ দেখাইতে হবে। আমি চাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের একটা একটা করে ম্যাথ দেখাইতে, কারণ এগুলো বোর্ডে কোয়েশ্চেন লিখে করতে গেলে অনেকক্ষণ টাইম লাগতো। হ্যাঁ, এবার আসো পরেরটা, আসো 10.5। আমি তপন স্যারের বই থেকে করাচ্ছি, তুমি যে কোনো বইতে পাবা। সাধারণ কোন সংযোগে আছে আমার জানার দরকার নেই। বলা হলো প্রবাহ, সংগ্রাহক প্রবাহ মানে হচ্ছে কালেক্টর, তাহলে এটা কার মান? আইসি এর মান। ভূমি প্রবাহ এত। তো ভূমি প্রবাহ মানে কি? বেস প্রবাহ আইবি। এখানে একটু খেয়াল করে দেখো, আগের মেতে আমার কি ছিল? দেখো দুইটার একক সেম, মিলি এম্পিয়ার, যার কারণে আমি একক চেঞ্জ করি নাই। বাট এইবারের মেতে দেখো একটা এম্পিয়ারে আছে আর একটা মিলি এম্পিয়ারে আছে। সো তোমাকে যে কাজটা করতে হবে, দুইটাকে সেম এককে রাখতে হবে, দুইটাই এম্পিয়ার অথবা দুইটাই মিলি এম্পিয়ার। কিভাবে রাখবে এটা তোমার ব্যক্তিগত ইচ্ছা। তো আমার এখানে কালেক্টর দেওয়া আছে এত এম্পিয়ার, বেস দেওয়া আছে এত মিলি এম্পিয়ার, আমরা বেসটাকে এম্পিয়ারে নিলাম। এবার তোমাকে বললো প্রবাহ বিবর্ধন গুণক আলফা বের করো। আবার আগের মতো আইসি বাই আইই। তো আমি কার মান জানি না, আইসি এর মান দেওয়া আছে, আইই এর মান জানি না, ক্যালকুলেশন করে বের করবো, হুবহু আগের ম্যাথ। এবার আসো এটা, কোন ট্রানজিস্টর এত মিলি এম্পিয়ার নিঃসারক প্রবাহ মানে হচ্ছে এমিটার প্রবাহ পরিবর্তনের জন্য। তাহলে খেয়াল করো, এত মিলি এম্পিয়ার নিঃসারক প্রবাহের কি হয়েছে? পরিবর্তন হয়েছে। দ্যাট মিনস এটা কিন্তু আইই না, এটা হচ্ছে ডেল্টা আইই। মানে পরিবর্তন তোমাকে ক্যালকুলেশন করতে বলে নাই, তারা পরিবর্তনটা বলে দিছে, পরিবর্তনটা হচ্ছে এত। ওকে, পরিবর্তনের জন্য 7 মিলি এম্পিয়ার সংগ্রাহক প্রবাহের পরিবর্তন ঘটলো। তাহলে সংগ্রাহক প্রবাহের পরিবর্তন ডেল্টা আইসি। সংগ্রাহক প্রবাহের পরিবর্তনের কারণে ফিট প্রবাহের পরিবর্তন পাওয়া গেল হচ্ছে 0.1 মিলি এম্পিয়ার। তাহলে আমার সংগ্রাহকের কারণে ফিট যেটা পাওয়া গেল সেটা পাওয়া গেল হচ্ছে, তাহলে ডেল্টা আই বি, সেই ডেল্টা আই বি এর মান পাওয়া গেল 0.1 মিলি এম্পিয়ার।
এবার বলা হলো প্রবাহ বিবর্ধন গুণক আলফা বের করার জন্য, প্রবাহ লাভ বিটা বের করার জন্য। তাহলে আমার তো সবকিছু দেওয়া আছে, তো আলফা সমান কি জানি আইসি ডিভাইডেড বাই আইই, এখানে ডেল্টা থাকবে। আর আমাদের বিটা সমান কি জানি আইসি বাই আইবি, মান বসাবা আনসার বের হয়ে যাবে। এখানে সব দেওয়া আছে, তোমার কিচ্ছু করা লাগতেছে না। এবার আসো আমার এখানে এই ম্যাথে যদি তুমি দেখো আলফা এর মান দেওয়া আছে, একবারে সোজা সাপটা হিসাব হচ্ছে ভাইয়া আলফা সমান আমরা কি জানি আইসি ডিভাইডেড বাই আইই। আলফা তো দেওয়া আছে আর আইইটাও দেওয়া আছে, তাহলে আলফাও দেওয়া আছে আইই দেওয়া আছে, তাহলে এখান থেকে আইসি বের করা যায় না? অবশ্যই বের করা যায়। আইসি সমান হচ্ছে আলফা আইই, তাহলে আমরা ক্যালকুলেশন করে এখান থেকে আলফার মান জানি, আইই এর মান জানি, আইসি এর মান বের করতে পারবো। সিম্পল। তাহলে আমাদের আইই জানি, আইসি এর মান বের করতে পারবো। আইই আর আইসি জানলে আইবি তো এমনি বের করা যায়, কারণ আমরা জানি আইবি সমান হচ্ছে কত আইই মাইনাস আইসি, শেষ। এটা বলতে পারি। এবার হচ্ছে তাহলে আমি আইসিও জানি, আইবিও জানি, আইও জানি। তোমাকে বলছে কার মান? বিটা এর মান। তো বিটা সমান তুমি কি জানো? বিটা সমান তুমি জানো হচ্ছে, বিটা সমান তুমি যেটা জানো সেটা হচ্ছে আমাদের আইসি ডিভাইড বাই আইবি। তো আইসি আর আইবি আমি দুইটাই তো বের করছি। আইসি কোত্থেকে বের করছি? আলফা থেকে, আর আইবিটা দুইটার ক্যালকুলেশন থেকে। শেষ। বুঝছি কিনা বলো? বুঝছি কিনা বলো? এ ম্যাথ বুঝছি কিনা? খুবই সোজা। এ ম্যাথ বুঝছি কিনা বলো? 10.7 আমরা বুঝছি কিনা বলো? ওকে, এরপর তোমরা এখানে যে দেখতেছো যে এগুলো কিন্তু আমরা এখনো করাই নাই। হ্যাঁ, আমাদের ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন এগুলো আমরা এখনো করাই নাই। তো আমরা এবার চলে যাই হচ্ছে এই যে এটা সৃজনশীল। দেখো এটা আমাদের ঢাকা বোর্ড 2017 সালে আসছিল। হ্যাঁ, ঢাকা বোর্ড 2017 সালে এই সৃজনশীলটা বোর্ডে আসছিল। ওকে, সরি, ওকে। এবার দেখো, তো তোমাকে বলা হলো উদ্দীপকে একটি কমন এমিটার এনপিএন, এনপিএন এখানে দেওয়াই আছে, এই চিত্র দেওয়া আছে। এমিটার অ্যাম্প্লিফায়ার বর্তনী দেখানো হলো। বর্তনীর গতীয় রোধ মানে হচ্ছে আমাদের ডাইনামিক রেজিস্ট্যান্স, তোমরা খুব ভালো করে জানো। গতীয় রোধ আমরা পড়াইছিলাম। গতীয় রোধ হচ্ছে এত, হ্যাঁ, ডেল্টা আর, যাকে আমরা ডেল্টা আর বলি। আমরা বলছিলাম আমাদের বি ইকুয়াল টু আর ইকুয়াল টু আমরা কি জানি বি বাই আই। আর আমাদের গতীয় রোধের ক্ষেত্রে বলছিলাম ডেল্টা আর ইকুয়াল টু হচ্ছে ডেল্টা বি ডিভাইড বাই ডেল্টা আই, এটা আমরা বলছিলাম। সো গতীয় রোধ দেওয়া আছে, তো আমার এখানে লাগলে লাগাবো, না লাগলে লাগাবো না। যদিও আমাদের আজকের পড়া অনুযায়ী এটা আমাদের কোনো কাজে লাগবে না। বলো কারেন্ট গেইন। কারেন্ট গেইন মানে কার মান? বিটা এর মান। তাহলে বিটা এর মান দেওয়া আছে হচ্ছে 75। তাহলে বিটা এর মান হচ্ছে ভাইয়া 75। এবার বলা হলো আর এল সমান 60 ওহম। কার মান? আর এল এর মান। আর এল মানে কি? এই বাইরের যেটা, এটাও আমাদের আজকে কোনো কাজে লাগবে না। কালেক্টর কারেন্ট সমান হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার। কালেক্টর কারেন্ট, দ্যাট মিন্স কার মান? আইসি এর মান দেওয়া আছে। তো তোমার সৃজনশীলের 3 নাম্বার, এটা এখানে ক মান হচ্ছে সৃজনশীলের গ আর ঘ। হ্যাঁ, তো বলা হলো প্রবাহ বিবর্তন হবে না, এটা বিবর্ধন হবে। প্রবাহ বিবর্ধন গুণক মানে হচ্ছে আলফা সমান কত? তো আলফা মানে আমরা কি জানি? আইসি ডিভাইডেড বাই আইই জানি। এখানে কার মান জানা আছে? ভাইয়া আইসি এর মান জানা আছে। কার মান জানা নাই? আইই এর মান জানা নাই। আইই এর মান করতে গিয়ে জানবো, একটু খেয়াল করো। বিটার মান তো দেওয়া আছে, তো বিটা সমান আমরা কি জানি? আইসি বাই আইবি। তো এখান থেকে আমরা বের করতে পারি না আইবি এর মানটা? এই যে এখান থেকে আমরা আইসি ডিভাইড বাই বিটা দিয়ে হচ্ছে আইবি এর মানটা বের করতে পারি। তো আমার তো আইবি দরকার না, আমার দরকার আইই। তো তুমি আইসিটা তুমি একটু আগে থেকে জানো, আইবি এর মানটা এখন বের করছো। এই দুইটা থেকে ক্যালকুলেশন করে তুমি কি আমাদের আইই বের করতে পারবা না? অবশ্যই পারবা। আইই সমান আইবি, এটা প্লাস হবে, গুণ দিয়ে দিছে। আই সমান আইবি প্লাস আইসি হবে। তাহলে এটা করলে তুমি আইই পেয়ে গেলা, আই এর মানটা বসাই দিলে ক্যালকুলেশন শেষ। এটা করলে আমাদের 3 মার্কস পেয়ে যাবা। মানে ম্যাথগুলো হচ্ছে এরকম টাইপসের। ঠিক আছে, এবার আসো আমাদের পরের আরেকটা ম্যাথে যাই। এই ম্যাথটা দেখো, এখানে কিন্তু তোমরা পরের ম্যাথটা কিন্তু আমরা এখনো করি নাই, এটা আমাদের এখনো এই ইস্যুটা আমরা পড়ি নাই। হ্যাঁ, এবার আসো এটা। এখানে দেখো একবারে সহজ, এগুলা মানে
সূত্র জানলে খুবই ইজি। দেখো এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2015 সালের প্রশ্ন। হ্যাঁ, এখানে তোমার সব দেওয়া আছে, উদ্দীপকের মধ্যে এটা ট্রানজিস্টর সব দেওয়া আছে। হ্যাঁ, তো তোমাকে এখানে আইসি এর মান দেওয়া আছে 10 মিলি অ্যাম্পিয়ার, আর আইবি এর মান দেওয়া আছে 200 মাইক্রো অ্যাম্পিয়ার। তো দুইটাকে একই এককে নিবা, আমরা দুইটাকেই অ্যাম্পিয়ারে রূপান্তর করলাম। একটা হচ্ছে আইবি এর মান দেওয়া আছে, আইসি এর মান দেওয়া আছে। মুখস্থ বলে দিলাম, আইবি আর আইসি যেহেতু জানি, আইই বের করা যাবে, দুইটাকে যোগ করে দিলে হয়ে যাবে। তোমাকে বলা হয়েছে প্রবাহ বিবর্ধন গুণক। প্রবাহ বিবর্ধন গুণক মানে কি? আইসি বাই আইই। তো আমি আইসি এর মান জানি কিন্তু আই এর মান জানি না, দুইটাকে যোগ করে আমি বের করলাম, বের করার পর মান বসালে ক্যালকুলেশন করলে শেষ। এরপরে দেখো এই প্রশ্নটা দেখো, এটা হচ্ছে যশোর বোর্ড 2015। আমি চাচ্ছি তোমাকে সবগুলো একটু হালকা করে দেখাইতে। যশোর বোর্ড 2015 বলে একটা কমন বেস ট্রানজিস্টরে নিঃসারক এবং বেস প্রবাহ যথাক্রমে এত। এটা হচ্ছে এমিটার প্রবাহ, এর মানে আইই। এটা হচ্ছে বেস প্রবাহ মানে হচ্ছে আইবি। তোমাকে বললো ট্রানজিস্টরের বিবর্ধন ফ্যাক্টর। বিবর্ধন ফ্যাক্টর আমাদের প্রবাহ বিবর্ধন গুণক পড়ছি না? প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ বিবর্ধন গুণক বলা যে কথা, বিবর্ধন ফ্যাক্টর বলাও সেম কথা, এটা জানলেই হবে। বিবর্ধন ফ্যাক্টর বলাও সেম কথা। তো আমাদের যেহেতু তুমি দেখতে পাচ্ছ আইই দেওয়া আছে, আইবি দেওয়া আছে, এখান থেকে ক্যালকুলেশন করে আলফা বের করা যায়। আইসি ডিভাইড বাই আইই, আইসি এর মান যেহেতু আমি জানি না, ক্যালকুলেশন করে বের করবো, শেষ। আর 4 নম্বরে বললো নিঃসারক এবং বেস প্রবাহদ্বয় দ্বিগুণ করা হলে ট্রানজিস্টরের প্রবাহ লাভের পরিবর্তন গাণিতিকভাবে হিসাব করো। তো সিম্পল কথা হচ্ছে, বর্তমানের মুহূর্তে তুমি বিটা বের করবা, বিটা বের করে একটা বিটা পাবা। এরপর নিঃসারকের প্রবাহ বর্তমানে কত আছে ভাইয়া আমাদের এত, তাকে আমার দ্বিগুণ করবা। বেস যত আছে তাকেও দ্বিগুণ করবা। দ্বিগুণ করার পর তুমি বিটা আবার বের করবা। বিটা আবার বের করলে তখন দেখা যাবে তোমার দেখা গেছে এই যে দেখো সাধারণ অবস্থায় একবার বিটা বের করলো, এরপর হচ্ছে এটাকে দ্বিগুণ করলাম 2 ইন্টু এত, এটাকে দ্বিগুণ করলাম 2 ইন্টু এত। তাহলে এই দুইটাকে তুমি দ্বিগুণ করলে এমিটারটাও চেঞ্জ হবে না, আমাদের কালেক্টরটাও চেঞ্জ হবে না? অবশ্যই। ওই মুহূর্তে কালেক্টর কারেন্টটা আমরা বের করলাম। তো কালেক্টর কারেন্ট যেহেতু আমি জানি, কালেক্টরকে বেস দ্বারা ভাগ করলে তুমি বিটা পেয়ে যাবা। তো দেখা গেল আগের বার বিটার মান ছিল হচ্ছে 16, বর্তমানে বিটার মান 16, এর মানে বিটার কোনো পরিবর্তন হয়নি। এবার আসো এটা দেখে, এটা দেখাবো না, দিনাজপুর বোর্ড 2016 হুবহু সেম। হ্যাঁ, হুবহু সেম ভাবে তুমি করতে পারবা। তারপর হচ্ছে বরিশাল বোর্ড 2015 গতীয় রোধ। গতীয় রোধ মানে কি? গতীয় রোধ মানে হচ্ছে ভোল্টেজের পার্থক্য ডিভাইড বাই প্রবাহের পার্থক্য। তো তুমি এখানে দেখলে দেখবা গবেষণা করে একজন শিক্ষার্থী 4টি একই রকম ডায়োড পরীক্ষা করছিল। ডায়োড সে দেখতে বলো প্রতিটি ডায়োডের দুই প্রান্তের বিভব পার্থক্য 0.4। বিভব পার্থক্য মানে ডেল্টা বি এর মান। এবার বলো তড়িৎ প্রবাহের পরিবর্তন, এই যে মানে হচ্ছে ডেল্টা আই, ডেল্টা আই এর মান এত। তো বলা হলো ডায়োডগুলো ব্যবহার করে একটি পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার পরীক্ষণ শুরু করলো। উদ্দীপকগুলো ভিতরে ডায়োড গতীয় রোধ কত। তো গতীয় রোধ মানে কি? ডেল্টা বি বাই ডেল্টা আই, দুইটা মান দেওয়া আছে, ক্যালকুলেশন করলে আনসার বের করা যাবে। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016 সালের কোশ্চেন, দেখলে তুমি বুঝতে পারবা এটা তুমি পারো, এটাও তুমি পারো। একটু বুঝছি কিনা বলো, এখনো শেষ হয়নি। এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু বুঝছি কিনা বলো। একইভাবে গতীয় রোধের আরো ম্যাথ আছে, এই ম্যাথ তুমি করতে পারবা। গতীয় রোধের এই ম্যাথ যেমন এখানে বলা আছে পিএন জাংশনে 1 ভোল্ট বিভব পার্থক্যের জন্য তড়িৎ প্রবাহ পাওয়া গেল 10 মিলি অ্যাম্পিয়ার। এর মানে যখন আমার 1 ভোল্ট তখন আমি তড়িৎ প্রবাহ পেলাম হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। এবার বলা হলো বিভব পার্থক্য যখন 1.2 ভোল্ট, এটা 1 থেকে যখন 1.2 ভোল্ট হয়ে গেল, ওই মুহূর্তে প্রবাহ পাওয়া গেল হচ্ছে 15 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখো ভোল্টেজ ছিল 1 হয়ে গেছে 1.2, এর মানে এই দুইটার পার্থক্য হচ্ছে ডেল্টা বি। প্রবাহ ছিল 10 হয়ে গেছে 15, এই দুইটার পার্থক্য হচ্ছে ডেল্টা আই। সো তোমাকে এখানে ডেল্টা আই দে নাই, বের করে নিতে হয়েছে, ডেল্টা বি দে নাই, বের করে নিতে হয়েছে। সেখান থেকে তুমি বলতে পারবা আর ইকুয়াল টু ডেল্টা বি ডিভাইড বাই ডেল্টা আই, ক্যালকুলেশন করলে আনসার বের হয়ে যাবে। বলা একটু বুঝছি কিনা। এবার আসো ইসাক স্যারের বইয়ে আরো কিছু ম্যাথ আছে, আমি দেখলাম, আমি জাস্ট করে দেওয়া ম্যাথ যেগুলো সেগুলো দেখতেছি যাতে করে তোমাদের বুঝাইতে সুবিধা হয়। এখান থেকে জাস্ট আমি ভিন্ন টাইপের ম্যাথ পেলে সেটা করাবো। এখানে আসো কয়টা অ্যাডমিশনের প্রশ্ন দিছে এখানে, এই যে অ্যাডমিশনের প্রশ্ন, এটা হচ্ছে বুয়েটে আসছিল 2016-17 সালে, আমাদের পরের বছর। তো বুয়েটের প্রশ্ন করো, দেখি বুয়েটের প্রশ্ন কেমন লাগে।
বলা হলো একটি সাধারণ নিঃসরক বিবর্ধনে প্রবাহ লাভ 70। প্রবাহ লাভ মানে কার মান? বিটা এর মান। বিটা এর মান হচ্ছে 70। নিঃসরক প্রবাহ 8.8, এর মান হচ্ছে আই ই, এমিটার প্রবাহ। তাহলে সংগ্রাহক এবং ফিড প্রবাহের মান নির্ণয় করো। এর মানে সংগ্রাহক মানে কালেক্টরের মান কত, আর ফিড প্রবাহ মানে হচ্ছে বেসের মান কত। তো প্রথম কথা হচ্ছে বিটা সমান তো আমরা জানি আইসি বাই আইবি। বিটা সমান আমরা জানি হচ্ছে কি আইসি বাই আইবি। তো এখন একটু ভালো করে খেয়াল করে দেখো। প্রথম কথা হচ্ছে তুমি ওদের মতো করিও না, তুমি আমার মতো করো। একটু খেয়াল করে দেখো, আমার এখানে কি দেওয়া আছে? ই দেওয়া আছে। ই এর সাথে কিন্তু বিটার কোনো রিলেশন নাই, রিলেশন আছে কার সাথে? এ এর সাথে। তো আমরা তো নিশ্চয়ই বলতে পারবো আলফা সমান হচ্ছে বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। তো বিটার মান তুমি কত জানো? 70। তাহলে ক্যালকুলেশন করলে কি হয়? 70 বাই 71। তুমি তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আলফা এর মানটা পাবা 0.986। ওদের মতে তুমি আলফা এর মানটা এত পাবা। এখন আলফা সমান তুমি কি জানো? আলফা সমান তুমি জানো আইসি ডিভাইডেড বাই আইই। তো আলফার মান যদি তুমি আইসি বাই আইই জানো, আইই এর মান দেওয়া আছে, যেহেতু আইই এর মান দেওয়া আছে এখান থেকে আইসি বের করা যাবে না? অবশ্যই বের করা যাবে। আইসি সমান হচ্ছে কত? আলফা আইই। আলফার মান 0.986 ইন্টু আইই এর মান হচ্ছে 8.8 মিলি অ্যাম্পিয়ার। ক্যালকুলেশন করলে তুমি আইসি এর মানটা পেয়ে যাবা। 8.676 মিলি অ্যাম্পিয়ার, মেবি এরকম মান পাবা। তুমি তাহলে আইসি এর মান জেনে গেছো, আইই আগে থেকে জানো, তাহলে নিশ্চয়ই তুমি এখান থেকে আইবি বের করতে পারবা। আইবি সমান তুমি বলতে পারবা আইই মাইনাস আইসি। তাহলে দেখো আইই জানো, আইসি জানো, আইবি বের করতে পারলা, ভালো কথা। তোমাকে কি কি বের করতে বলছে? আইসি বের করতে বলছে, বের করা শেষ। আইবি বের করতে বলছে, বের করা শেষ। আর কিছু বলছে কিনা দেখো। ট্রানজিস্টরটি যখন সাধারণ ফিড বিবর্ধক হিসেবে কাজ করে তখন প্রবাহ বিবর্ধন গুণক কত? তো আমরা তো এমনি বলছিলাম প্রবাহ বিবর্ধন গুণক কোথায় কাজ করে? সাধারণ ফিড মানে কমন বেস। তো আমাদের আলফা কত? তো আলফা তো তুমি একবারে শুরুতে বের করে ফেলছো, তুমি তো শুরুতেই আলফা বের করে ফেলছো। তাহলে আলফা বের করা শেষ, আইসিও বের করা শেষ, আইবিও বের করা শেষ। এটা করলে 10-এ 10 বুয়েটে। প্রিয়ন্তি মেডিকেল কোশ্চেন দেখাবো। মেডিকেল কোশ্চেন দেখানোর মতো আসলে এখানে কোনো কোশ্চেন এখানে নাই। মেডিকেল কোশ্চেনগুলো হচ্ছে বই রিডিং থেকে চলে আসে, কোনো ম্যাথ নেই, তো যার কারণে আমি করাতে পারতেছি না। তবে আমরা যা পড়াইছি এর মধ্যে মেডিকেলের সব প্রশ্ন চলে আসছে। এটা বুঝছি কিনা বলো? বইটা অনেক কঠিন আসে। আচ্ছা দাও, এবার এখানে কুয়েটের একটা দেখতেছি, লোভ লাগতেছে। কুয়েট বলা হলো ট্রানজিস্টর এত নিঃসারক প্রবাহ, এর মান হচ্ছে আই ই। এত সংগ্রাহক প্রবাহ, এর মান হচ্ছে আইসি। বলো আলফার মান কত, বিটা এর মান কত? ভাই এম এর যে পারবে না তারে আমি কিচ্ছু করবো না, জাস্ট আমাদের বুঝিয়ে দিব। ওকে, আই আর আইসি জানি, সেখান থেকে আইবি বের করা যাবে। এই দুইটা থেকে আমরা আইবি বের করতে পারবো। আইবি বের করতে পারলে আলফা বিটা কোনো ব্যাপারই না, এটা বলে ম্যাথ। তারপর যে রুয়েটে আসছিল এই ম্যাথটা। ট্রানজিস্টর কারেন্ট ও এমিটার কারেন্ট, আমাদের ট্রানজিস্টরের বেস কারেন্ট এবং এমিটার কারেন্টের প্রবাহ যথাক্রমে এত, মানে বেস দেওয়া আছে, এমিটার দেওয়া আছে, তোমাকে আলফা বের করতে বলছে। কি বলতাম বলো, কি বলতাম? এগুলা ম্যাথ, এগুলো আসলে অনেক খ্যাত। এই রুয়েট অ্যাডমিশন আরেকটা আছে, এই যে দেখো অ্যাডমিশনে হুবো। এগুলো আমি করলে এগুলো তো ম্যাথ নামে কলঙ্ক, বুঝো নাই? ম্যাথ নামে কলঙ্ক হয়ে যায়, আর করানো যাবে না। একটুকুর মধ্যে আমাদের স্টপ হওয়া উচিত। ওকে গাইস, তাহলে আমাদের যাক, তাহলে আমাদের আজকে এতটুকু ক্লিয়ার, আর নাই। আগামী ক্লাসে আমাদের কাজ হচ্ছে আমরা আরো কিছু ম্যাথমেটিক্যাল আরো টার্ম দেখব। তো আর তোমাদের আগামী ক্লাসগুলো কিন্তু শিডিউল চেঞ্জ হয়েছে, হ্যাঁ, যেভাবে আমি শিডিউল দিছি ওই শিডিউল অনুযায়ী ক্লাস হবে। সো আগামী ক্লাসগুলো তোমরা ওই শিডিউলে করবা, ওই শিডিউলে তোমরা অ্যাটেন্ড থাকবা। আর আমাদের হচ্ছে এই অধ্যায় থেকে অনেকে আসলে তোমাদের ম্যাথমেটিক্যাল তো দেখছো, আরো কিছু এগুলো হচ্ছে জেনারেল টাইপসের ম্যাথ, এগুলো একটু বেশি আসে। এর বাইরেও আরো কিছু ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আসছে যেগুলো আমি আস্তে আস্তে দেখাবো, সব দেখাবো। আর হচ্ছে তোমাদের
আর এখানে আবার লাস্টে দিয়ে কিছু জিনিস আছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের। তো সেগুলো হচ্ছে তোমাদের সংখ্যা পদ্ধতির জিনিসগুলো হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিব। সেগুলো হচ্ছে আমার আইসিটির ভিডিও বানানো আছে, তো সেখান থেকে আমি তোমাদেরকে দিয়ে দিব কোনটা কোনটা তোমাদের লাগবে এই অধ্যায়ের জন্য, সেগুলো আমি দিয়ে দিব এই অধ্যায়ের রেসপেক্টে, তাহলে আমার ঝামেলা হবে না। আর এই অধ্যায় শেষ মানে হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, অত্যন্ত সোজা এবং ছোট একটা অধ্যায়। আমাদের এটা হচ্ছে দেখতে ছোট কিন্তু আসলে বড়। এই অধ্যায়টা দেখতে ছোট কিন্তু আসলে বড়, কারণ এই অধ্যায়ের জিনিসগুলো একটু বেশি ক্লাসিফাই করতে হয়, বেশি আমাদের ডিসকাস করতে হয়। তো আজকের ক্লাস তাহলে এতটুকু পর্যন্ত। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, প্রায় 1.5 ঘন্টা আমরা পড়ে ফেলছি। মানে এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে ইন্টারমিডিয়েট থেকে কেউ পড়াও নাই, বা এগুলো খুবই মানে ঝামেলার জিনিস আসলে। মানে বুঝলে সোজা, না বুঝলে কঠিন আর কি। আমরা হচ্ছে সৌভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার কারণে জিনিসগুলো হচ্ছে আমরা কোর্স করছি, যার কারণে আমাদের কাছে জিনিসগুলো ইজি। বাট ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ছাড়া বাকিদের কাছে জিনিসগুলো কিন্তু আহামরি লেভেলের ঝামেলাজনক। ওকে, তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। তোমরা আজকে যা যা করাইছি এই টাইপসের ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু কমপ্লিট করে ফেলবা, আশা করি কোনো সমস্যা হবে না। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।